ওয়ালাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। সাউন্ড নেই, আমাকে শোনা যাচ্ছে না? ওকে, বিসমিল্লাহির রহমানির রহিম। সাধারণ জ্ঞানের ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। যারা অনলাইন অফলাইনে যুক্ত হয়েছেন সবাইকে। এখন দেখেন শোনা যাচ্ছে কিনা? এখন কি শোনা যাচ্ছে? একটু জানাবেন। সাউন্ড আসছে না? এখন শোনা, ওকে। আজকের টপিক কি সাধারণ জ্ঞানের? আজকের টপিকটা হচ্ছে, আপনারা জানেন কিনা, 1765 থেকে 1947 এর ইতিহাস বা এর তথ্য। আমরা লিখব হচ্ছে তথ্য। ঠিক আছে, 1765 থেকে 1765 থেকে 1947 এর যে ইনফরমেশন গুলো, আমরা এটা, আপনি মরেন না? সরি, এখনো জীবিত আছেন? যাই হোক, তো 1765 থেকে 1947 সালের তথ্যগুলো আমরা একটু সিরিয়ালি দেখব। কি হয়েছিল 1765 সালে, তার আগে আমরা জেনে নেই আমাদের এই ভূখণ্ডটা কারা কারা শাসন করেছে। যেমন আমাদের ভারতবর্ষ অর্থাৎ এই বাংলাকে শাসন করেছে যারা, প্রথমত করেছে বৌদ্ধরা। মনে রাখতে হবে এই বৌদ্ধরা শাসন করেছে একবারে প্রথমে। তাইলে যদি বলা হয় যে শাসন ক্রমটা আমি কিভাবে মনে রাখবো, তাইলে একটু মনোযোগ দিলে এটা মাথায় সেট হয়ে যাবে। তো বৌদ্ধরা দীর্ঘকাল শাসন করে। এই বৌদ্ধদের শাসনের পরে আরেকটা শাসন শুরু হয় আমাদের এই বাংলায়, সেটা হচ্ছে খ্রিস্টান শাসন। ঠিক আছে, খ্রিস্টান শাসন কখন থেকে? ওই যে আলেকজান্ডার দ্য গ্রেট, তার শাসন আমল থেকে। তো আলেকজান্ডার দ্য গ্রেট উনি আসলে খ্রিস্টান ধর্ম না, তবে খ্রিস্টান রাষ্ট্রগুলো থেকে তিনি এসেছিলেন। কারণ তখনও তো যীশু খ্রিস্টের জন্মেই হয়নি। যীশু খ্রিস্টের জন্মেরও 327 বছর আগে ভারতবর্ষে এসে আক্রমণ করেছিলেন আলেকজান্ডার। আর খ্রিস্টানদের পরে ভারতবর্ষ আবারও শাসন করে যারা, তারা হচ্ছে বৌদ্ধরা। ঠিক আছে, তার মানে হচ্ছে বৌদ্ধরা আসে। তারপরে বৌদ্ধদের পরে যারা আসে তারা হচ্ছে একবারে শেষের দিকে, সেটা হচ্ছে হিন্দু শাসন। ঠিক আছে, হিন্দু বংশ, যেটা সেন যুগ। সেনদের পরে যারা ক্ষমতায় আসে, এই সেনদের পরে আসে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি, অর্থাৎ মুসলিম শাসন। তার মানে হচ্ছে এই হিন্দুদের পরে হচ্ছে মুসলিম শাসন। আর বর্তমানে কি, এটা আপনাদের কাছে আমার প্রশ্ন, বর্তমানে কারা আছে ক্ষমতায় বাংলার? হ্যাঁ, বর্তমান যদি বলা হয় তাহলে বর্তমানে হচ্ছে
বর্তমানে আমাদের বাংলার ক্ষমতায় কারা? বাংলার ক্ষমতায়, ভারতের ক্ষমতায় যারা আছে তারা হচ্ছে সেকুলার বা ধর্ম নিরপেক্ষ। ঠিক আছে, ধর্ম নিরপেক্ষ। তার মানে হচ্ছে বর্তমানে যারা ক্ষমতায় আছে বা যারা শাসন করছে তারা হচ্ছে সবাই সেকুলার পন্থী। সেকুলারিজম মানে কি? সেকুলারিজম মানে হচ্ছে যেখানে সকল ধর্মের ফ্রিডম থাকবে। ঠিক আছে, সকল ধর্মের ফ্রিডম থাকবে। এখানে শুধু মুসলমান বা হিন্দু বা খ্রিস্টান তাদেরকে প্রায়োরিটি দেওয়া হবে ব্যাপারটা এমন না। সবার এখানে এই অংশগ্রহণ থাকবে, সবার রুচি, সবার সংস্কৃতির প্রতি মানে রেসপেক্ট করতে হবে। তো এই হচ্ছে মানে শাসনকাল। এখানে দেখা যাচ্ছে যেটা, সেটা হচ্ছে 1765 সালে যেটা পড়েছে সেটা হচ্ছে মুসলিম শাসনটা কিছুদিন ছিল, তারপরে হচ্ছে ধর্মনিরপেক্ষ অর্থাৎ ব্রিটিশদের কাছে চলে গেল। মনে রাখবেন ব্রিটিশটা কিন্তু খ্রিস্ট ধর্ম প্রচারক 100% না, যদিও তারা খ্রিস্ট ধর্ম প্রচার করার জন্য এখানে এসেছিলেন। যেমন উইলিয়াম কেরি এসেছিল, তাই না? উইলিয়াম কেরি এসে 1901 সালে একটা কলেজ প্রতিষ্ঠা করে। 1900 সালে এটা হচ্ছে যে ফোর্ট উইলিয়াম কলেজ। ঠিক আছে, তিনি এটা প্রতিষ্ঠা করেছেন। তার আগে তিনি এখানে কেন এসেছিলেন? তিনি আসছিলেন যে খ্রিস্ট ধর্ম প্রচার করতে। ঠিক আছে, এসে দেখলেন যে আসলে কথা তিনি বুঝতে পারছেন না, বাঙালিদের কথা, হিন্দি কথা। স্পেশালি তিনি তো আসেন বাংলায়, পশ্চিম বাংলা আর পূর্ব বাংলা, এটা আসাম, পশ্চিম বাংলা, পূর্ব বাংলা, এগুলাতে বাংলায় কথা বলে। তখন তিনি একটা কলেজ প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা অনুভব করলেন, তাই তিনি ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠার উদ্যোগ নেন এবং ব্রিটিশরা এটা করে দেন। আর এখানে বাংলা চালু করা হয়। তিনি বাংলা শিখলেন এবং অধ্যাপনও করেছেন, বইও লিখেছেন। তো এভাবে অনেকে বলে আসলে রাজনীতি এটা আসলে হয় না, বা রাজনীতি আমি বুঝি না। অথচ দেখা যায় আমরা পরোক্ষভাবে সে রাজনীতির সাথে কোনো না কোনো ভাবে কানেক্টেড। ঠিক আছে, প্রত্যেকটা ব্যক্তি। আবার অনেকে বলে যে সব জায়গায় ধর্ম নিয়ে আসবেন না, অথচ দিন শেষে দেখা যায় ধর্মটাই প্রধান। আপনার ধর্মের বিরুদ্ধে একটা কথা বললে আপনি যেমন চেতে যান, আবার আমার ধর্মের বিরুদ্ধে কথা বললে আপনি পুরা খেপে যান। তার মানে কি? তার মানে হচ্ছে দিন শেষে এই যে আমরা যেটা নিষেধ করতেছি, আমি যে মোটিভেশন দিতেছি, তার মানে এটার ঘাপলা, এটার ঘাটতি কিন্তু আমার ভিতরেই আছে। এটা মাথায় রাখতে হবে। তো আমাদের ভারতবর্ষে দেখা গেল যে এই মুসলিমদের কাছ থেকে ক্ষমতা চলে যায় ব্রিটিশদের কাছে। তাহলে মুসলিমরা শাসন করেছে ভারতবর্ষে, যেমন সুলতানরা শাসন করেছে। ঠিক আছে, তো সুলতানদের পরে কারা এসেছিল? মুসলমানদের। সুলতানদের পরে এসেছিল মুঘলরা। ঠিক আছে, এই যে মুঘল শাসন আমল। মুঘলদের পরে আমার এই বাংলার কথা যদি আমি বলি, ভারতবর্ষ বাদ, সুলতান মোগল, এর তো ভারতবর্ষ থেকে বাংলা এসেছে। এই মোগলদের পরে যারা আসে তারা হচ্ছে নবাবরা। ঠিক আছে, এই নবাবী শাসন এটা চলে। এই নবাবদের কাছ থেকে মূলত 1765 সালে, 1757 সালে একটা যুদ্ধ হয়েছিল নবাবদের সাথে, অর্থাৎ সিরাজউদ্দৌলার সাথে। সেই যুদ্ধের নাম কি বলেন? পলাশির যুদ্ধ। মূলত আমরা পয়েন্টে চলে আসছি, যে পলাশির যুদ্ধের কাছে আমরা চলে আসছি। আমি আমি মূলত হচ্ছে এটা বোঝানোর জন্য এই অংশটা লিখলাম। এখানে কারো কোনো প্রশ্ন আছে কি? নাই? ওকে, ফাইন। তাহলে আমি সরাসরি চলে যাচ্ছি আমাদের আজকের ধারাবাহিক আলোচনায়। তাহলে 1765 থেকে 1947 সালের ইতিহাস জানতে হলে আমাদেরকে আগে যেটা জানতে হয় সেটা হচ্ছে 1757 সালের পলাশির যুদ্ধ। ঠিক আছে, পলাশির যুদ্ধ হয়েছে। তাহলে পলাশির যুদ্ধটা হয়েছে এই 1757 সালের 23 জুনে। ঠিক আছে, আর এই 1757 সালে কাদের পতন হয়েছিল? নবাবদের পতন। তাহলে নবাবী বংশের পতন হয়, নবাবী বংশের পতন হয়। তারপরে ব্রিটিশদের ক্ষমতা লাভ। তার মানে এর মাধ্যমে কয়েকটা লাভ হয়। সেটা হচ্ছে ব্রিটিশদের আধিপত্য, ব্রিটিশদের আধিপত্য বিস্তার, আধিপত্য বিস্তার করা হয়। তাহলে ব্রিটিশদের যে আধিপত্য বিস্তার, এটা কিন্তু এই পলাশি যুদ্ধের পর থেকেই। তবে একটা নোট আপনি একটু লিখে নেন, পলাশি যুদ্ধের 2 বছর আগে একটা ইনফরমেশন আপনি একটু নেন। সেটা হচ্ছে ইংরেজি ডিকশনারি লেখা হয়েছিল। ঠিক আছে, যদি বলা হয় ইংরেজি ডিকশনারি লেখা হয় কত সালে, আপনাকে জানেন? ইংরেজি ডিকশনারি
ইংরেজি ডিকশনারি রচনা হয় এই 1755 সালে, অর্থাৎ পলাশী যুদ্ধের 2 বছর আগে ইংরেজি ডিকশনারি রচিত হয় বা লেখা হয়। এর আগে ইংরেজির কোনো ডিকশনারি ছিল না। আর এই যে ইংরেজি ডিকশনারির রচয়িতা বা লেক্সিকোগ্রাফার যিনি, তার নাম হচ্ছে স্যামুয়েল জনসন। আপনারা একটু মনে রাখবেন, স্যামুয়েল জনসন যিনি সর্বপ্রথম ইংরেজি ডিকশনারি রচনা করলেন। দেখি আপনাদের কাছে আমার প্রশ্ন, কে বলতে পারবেন প্রথম বাংলা ডিকশনারি রচয়িতা কে? বাংলা ডিকশনারি শব্দের অর্থ কি জানেন? হ্যাঁ, অভিধান। বাংলা ডিকশনারি বা অভিধান। এই যে অভিধান না অভিধান, ঠিক আছে? অভিধান এরকম। আচ্ছা, অভিধান। আচ্ছা, একটু আমার কারেকশন করে দিবেন। তো বাংলা ডিকশনারি বা অভিধান রচনা করা হয় কবে? এটা রচনা করা হয়েছিল 1817 সালে। আমার প্রশ্ন হচ্ছে, বাংলা যে অভিধান রচনা করলেন, মানচিত্রে অর্ডার কাল দিয়েছি স্যার, আমি আপনার মানচিত্রে অর্ডার কাল দিয়েছি। ও আচ্ছা, আমার কাছে আপনি মানচিত্র নিয়েছেন, অবশ্যই মানচিত্রটা সংগ্রহ করে রাখেন, ঠিক আছে? মানচিত্রটা সবার লাগবে, এটা আমারই লেখা, খুব সহজ ভাষায় তৈরি করা, ওখানে লেখা আছে জিনিসগুলো। তাইলে বাংলা যে ডিকশনারি বা এই যে অভিধানটা, এটা রচনা করলেন কে? এটা জানেন কিনা? জানা উচিত না? কে? নো। হ্যাঁ, উনি মনে রাখবেন, ওনার নাম হচ্ছে রামচন্দ্র বিদ্যাবাগীশ। এটা বিসিএস পরীক্ষা এসেছিল। রামচন্দ্র বিদ্যাবাগীশ, এই বাগীশ কিন্তু দীর্ঘিকার দিয়ে লিখতেন। তাহলে রামচন্দ্র বিদ্যাবাগীশ এই বাংলা ডিকশনারি লিখেন। তাহলে এটা প্রথম মানে প্রাসঙ্গিক বলে আমি আলোচনা করে দিলাম। তাহলে আমরা যেটা বলছিলাম, 1757 সালটাকে বেস ধরেই মানে আমরা একটু এগোবো আজকের ক্লাসটা। তাহলে 1765 সালে মানে নবাবদের পতন হয়ে যায় আর ব্রিটিশদের আধিপত্য বিস্তার। কত বছর আধিপত্য বিস্তার? প্রায় 190 বছর। 190 বছর। এখানে ক্ষমতা গ্রহণ করেছিলেন কে? হ্যাঁ, ক্ষমতা গ্রহণ করেছিলেন যিনি, তার নাম হচ্ছে হযরত মীর জাফর। তাহলে হ্যাঁ, মীর জাফর আলী খান। মীর জাফর হচ্ছে ক্ষমতা দখল করেছিলেন, মীর জাফর, ঠিক আছে? মীর জাফর বানান কিন্তু হয় না, আমি ইচ্ছা করে বানানটা ভুল করেছি, কারণ এমনই করব, যে অপরাধ করবে তার নাম, তার উচ্চারণ আমি শুধু ভুল করব ইচ্ছা করে। তাইলে এই ক্ষমতা গ্রহণ করলেন মীর জাফর, আর ব্রিটিশদের কথা মতো তিনি কিন্তু এই দেখা যায় যে নবাবদেরকে সহায়তা করা বন্ধ করে দিয়েছিলেন। তাই এই এই মীর জাফরকে সেনা প্রধান থেকে নবাব বানিয়ে দেয়া হলো। নবাব বানিয়ে দেওয়ার কারণে দেখা গেল যে মীর জাফর এখন ব্রিটিশদের কথা মতো চলতে হয়, উঠতে হয়, বসতে হয়। আর এই সুযোগে ব্রিটিশ লর্ড ক্লাইভ, ধূর্ত লর্ড ক্লাইভ, তিনি একটি আইন প্রণয়ন করান তাকে দিয়ে 1765 সালে। আমাদের কাহিনী কিন্তু শুরু, এখান থেকে শুরু আমাদের কাহিনী। যে আইনটা প্রণয়ন করেন তার নাম হচ্ছে দ্বৈত শাসন নীতি। এই দ্বৈত শাসন নীতি প্রণয়ন করলেন। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে, দ্বৈত শাসন নীতি প্রণয়ন করলেন যিনি, তার নাম হচ্ছে লর্ড ক্লাইভ, ঠিক আছে? এই যে লর্ড ক্লাইভ ধূর্ত, খুবই চালাক ছিল সে, ঠিক আছে? খুব চালাক ছিল। এই দ্বৈত শাসন নীতি প্রণয়ন করলেন। প্রশ্ন হলো, দ্বৈত শাসন নীতি মানে কি? দ্বৈত শাসন শব্দের অর্থ, আচ্ছা, অর্থ হচ্ছে দুই ধরনের শাসন বা দুই ধরনের নিয়ম অথবা শাসন, ঠিক আছে? দুই ধরনের নিয়ম বা শাসনকে দ্বৈত শাসন বলা হয়। এখানে দুই ধরনের
দুই ধরনের শাসন বলতে আসলে কি বুঝিয়েছেন তিনি? না, এটা তো আপনার মতো করে গেস করতেছেন। দেখেন, এখানে মূলত হচ্ছে নবাবরা যে ক্ষমতা লাভ করলো সেটা হচ্ছে আইন মন্ত্রণালয়। কারণ দুইটা মন্ত্রণালয় ছিল তখন। কয়টা মন্ত্রণালয়? জাস্ট দুইটা মন্ত্রণালয় ছিল। এই যে আইন মন্ত্রণালয়, আরেকটা মন্ত্রণালয় ছিল তখন। ওই মন্ত্রণালয়ের নাম হচ্ছে স্বরাষ্ট্র। ঠিক আছে, স্বরাষ্ট্র ও অর্থ মন্ত্রণালয়। স্বরাষ্ট্র ও অর্থ মন্ত্রণালয় নামে এই দুইটা মন্ত্রণালয় তখন ছিল। ঠিক আছে, তখন এই আইন মন্ত্রণালয়ের প্রধান যিনি, প্রধান কারা? প্রধান হচ্ছে নবাব। ঠিক আছে, নবাব মীর জাফর আলী খান। মীর জাফর আলী খান, মীর জাফর আলী খানকে অর্থাৎ নবাবদের কাছ থেকে মানে মন্ত্রণালয়ের নবাব মীর জাফরকে এই আইন মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হয়। ঠিক আছে, উনি হচ্ছে নবাব। তো নবাব হচ্ছে, উনি তো সবকিছুর নবাব হবে, কিন্তু না, এই স্বরাষ্ট্র এবং অর্থ মন্ত্রণালয়ের যিনি প্রধান, এটা হয়েছে ইংরেজদের। এটার প্রধানকে, এটার প্রধান হচ্ছে লর্ড ক্লাইভ। ঠিক আছে, কাহিনীটা হচ্ছে এইখানে। এখন কাহিনী কি? দেশ পরিচালনা করবে, এখানে তো কোনো সমস্যা হওয়ার কথা না। সমস্যাটা হচ্ছে এই যে অর্থ মন্ত্রণালয়, এই অর্থ মন্ত্রণালয় যে বিভাগটা, এখানে ট্যাক্স ধার্য করা হয়। ঠিক আছে, এখানে যে ট্যাক্স বা ভ্যাট ধার্য করা হয় কৃষকদের কাছে। এখন কৃষকরা হচ্ছে ট্যাক্স দিবে। কোনো কৃষক যদি ট্যাক্স দিতে অপারগ হয় তাহলে তাকে কি করবে? তাহলে তাকে কারাগারে যেতে হবে। ঠিক আছে, তাইলে তাকে কারাগারে যেতে হবে, কারাগারে প্রেরণ করবে। কেন প্রেরণ করবে? কারণ হচ্ছে তিনি ট্যাক্স দিতে পারছেন না। তবে ট্যাক্সটা হচ্ছে অর্থ মন্ত্রণালয়ের সাথে সম্পর্কিত। আর কৃষকরা যখন অপারগ হবে তখন তাদেরকে কোথায় ঢুকিয়ে দেওয়া হবে? এটা হচ্ছে কারাগারের মধ্যে ঢুকিয়ে দিবে। এখন কারাগারের মধ্যে তো মাইট দেয়া নিষেধ, উইদাউট পারমিশন। বিচার আচার হইলে আপনি যদি বলে যে ঠিক আছে সবাই বিচার করে দিল, প্রধান বিচারপতি বলছে ওনারা 100টা বাড়ি দিতে, অথবা ওরে হচ্ছে গিয়ে উপরের দিকে তাকিয়ে থাকতে, এই শাস্তি তার হয়েছে, অথবা তাকে ফাঁসির হুকুম হয়েছে। এটা বিচার করার পরে, এর আগে তার গায়ে হাত দেয়া নিষেধ। কিন্তু আমাদের বাংলাদেশ থেকে শুরু করে আমাদের এই ইন্ডিয়ান কন্টিনেন্টে এখন আর এটা নাই। কি করে? ওই আসামি ধরে পথে পিটানো শুরু করে, পিটাতে থানাতে যাওয়ার আগে তারা মেরে ফেলে। এখন ঘটনাটা কি হয়? ঘটনাটা হয় প্রকৃত যে খুনি, প্রকৃত যে দোষী, সেটা আর তার মুখ থেকে বের করা যায় না, কারণ মেরে ফেলে তো শেষ। কারণ আপনার ভিতরে কথা বের করে কিভাবে? সুতরাং মেরে ফেলা যাবে না, তাকে রেখে দিতে হবে, আর অল্প অল্প মাইট দিতে হবে, দিয়ে হচ্ছে তার কাছে কথা আদায় করতে হবে। তারপর যদি বিচারে হয় তাহলে তাকে খতম করে দেয়া হবে বিচারের মাধ্যমে। এখন ইংরেজরা কিন্তু এত বেইমানি করে না। ইংরেজরা কি করে? আইন মন্ত্রণালয়ের কাছে প্রেরণ করে। ঠিক আছে, এদেরকে অর্থাৎ কারাগারে পাঠানো মানে আইন মন্ত্রণালয়। এখন আইন মন্ত্রণালয়ের কাছে আসার ফলে দেখা যায় যে এর বিচার হয়েছে, কি হয়েছে? আপনি অপরাধী, কারণ কি? আপনি ট্যাক্স দেন না। এখন কি করতে হবে? আপনার শাস্তি। তখন এই আইন মন্ত্রণালয় প্রেরণ করতে হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় তো শাস্তি দিবে। পুলিশ, বিজিবি এরা কি করে? শাস্তি দেয় না, পিটায়। ডিবি এদের কাছে পাঠাইতো আর ইচ্ছে মতো পিটাইতো। পিটাইলে নাম পড়তো কার? নবাবের। যে বিচার করছে হচ্ছে তোমাদের নবাবরা, আমাদের দোষকে আমরা বলছে পিটাইতে, এই জন্য আমি পিটাই। ঠিক আছে, কারণ এই বিচার আদালতের উপরে তো সরকারের কোনো হস্তক্ষেপ নাই। কারণ আদালতে যেটা বিচার করে দেয় আমি শুধু এটাই করি। এটা যেটা শেখ হাসিনা বারবার বলতেন যে স্বাধীন আদালত আছে, বিচার বিভাগ আছে, এখান থেকে আসলে বিচার করে, এটার উপর আমার কোনো হস্তক্ষেপ নাই। বুঝতে পেরেছেন? সিস্টেমে। তো এই কারণে দেখা গেল যে হাজার হাজার মানুষ বিপদে পড়ে গেল। যে কারাগারের মধ্যে, তো কারাগার থেকে তো বের হতো মানুষ, বের হয়ে এগুলা বলতো না আবার বাইরে। এই তখন জিদ মানুষের ভিতরে, ঘৃণা বাড়তে থাকে নবাবদের প্রতি, আর পীড়িতি বাড়তে থাকে এদের প্রতি। কারণ দেখবেন ভণ্ড লোকজনের জনপ্রিয়তা সবচেয়ে বেশি থাকে, যারা ভালো মানুষজন তাদেরকে বেশি একটা মূল্যায়ন করে না। আমি ভেবেছিলাম দেশ এই যে গণ অভ্যুত্থানের পরে এই ইতিহাসবিদ, বিখ্যাত ইতিহাসবিদ অধ্যাপক সলিমুল্লাহ স্যারকে মূল্যায়ন করা হবে, কিন্তু দেখলাম কি সলিমুল্লাহ স্যারকে আঙ্গুল দেখানো হয়েছে। উনি কি অপারগ হয়েছে? এটা যদি করেও যে
ওনাকে অফার করা হয়েছিল, উনি হয় না, তাহলে এটা মিডিয়ার সামনে বলা হোক, তাই না? তাহলে আমরা শান্ত। আমরা দেখেছি আসিফ মাহতাব স্যার, এই যে কি বলে ব্র্যাক ইউনিভার্সিটি যে প্রফেসর, ওনাকে মূল্যায়ন করা হয় না। উনি কি কম বুঝে নাকি? এই যে ফারুকের চেয়ে কম বুঝে? হ্যাঁ, ওনাকে বানানো হয় না। তার মানে হচ্ছে আমাকে আর আপনাকে শুধু ওই সারা জীবন ওই যে আমরা মানে দাস হিসাবে ছিলাম, এই দাস হিসাবে থাকতে হয়। কারণ খারাপ মানুষের আধিপত্যটা সবচেয়ে বেশি থাকে, ভালো মানুষের আধিপত্য বা বিস্তারটা খুব কম থাকে। আর এটা হচ্ছে কিয়ামতের অন্যতম আলামত। তাহলে দেখেন, শিক্ষিত মানুষজনকে মূল্যায়ন করা হয় না, ঠিক আছে? মূল্যায়ন করা হয় হিরো আলমকে। আল্লাহ বাঁচিয়েছে, সরকারের পতন হয়েছে, না হয় হিরো আলমকে এই মন্ত্রী বানিয়ে ফেলছিল। আর বানিয়েছে লেডি হিরো আলম ছিল আমাদের এই যে মমতাজ পাগলি, ঠিক আছে? তাকে কিন্তু আমরা মন্ত্রী এমপি বানিয়েছি। কথা বুঝতে পেরেছেন? তার মানে কি পরিমাণ বিকৃতি মানসিকতা আমাদের ভিতরে ছিল, যারা কথা পর্যন্ত বলতে পারে না, সংসদে দাঁড়িয়ে রিডিং পড়তে পারে না, রিডিং। এরা হচ্ছে আমাদের খুব, আচ্ছা ওটা আমরা না বলি এখন ভাই, এগুলো রেকর্ড হচ্ছে। এখন আমি ফারুকি যদি শুনে, এ আমাকে ধরে নিয়ে যাবে, তখন আমি পাবো না। ফারুকি ভাই, আমি আসলে বলে ফেলছি আর কি, এটা উচিত কথা তো, আমি বলে ফেলছি, সরি। আচ্ছা, তাহলে এখন দেখেন, এই 1765 সালের দ্বৈত শাসন নীতির ফলে 1770 সালে এটার ফলাফল কি দেখেন। 1770 আর বাংলায় হচ্ছে 1350 সালে আমার ভারতবর্ষে একটা দুর্ভিক্ষ নেমে আসে, এটাকে বলা হয়, আচ্ছা 1770 আর বাংলা হচ্ছে 1176 বঙ্গাব্দে, বাংলা আমি লিখলাম, তাই না? তাইলে একটা দুর্ভিক্ষ নেমে আসে, এটাকে বলা হয় 76-এর মন্বন্তর, তাই না? 76-এর এই মন্বন্তর, অথবা এটাকে বলা হয় দুর্ভিক্ষ। এই দুর্ভিক্ষ শুরু হয়। এত ভয়াবহ ছিল এই দুর্ভিক্ষ। এই দুর্ভিক্ষের কারণে ভারতবর্ষের 1/3 লোক মারা গিয়েছিল, ঠিক আছে? 1/3 মানুষের মৃত্যু। তাইলে 1/3 মানুষের মৃত্যু হয়েছিল, এই 1/3 মানুষের মৃত্যু হয়েছিল আমাদের এই ভারতবর্ষে, ঠিক আছে? প্রায় বলা চলে 3 কোটি মানুষ ছিল, এর মধ্যে 1 কোটি মানুষ মারা গিয়েছে। এতজন মানুষের মৃত্যু, এটাকে মেনে নেওয়া যায়? লর্ড ক্লাইভ বুঝতে পেরেছিল এটা তো আমারই পরিকল্পনা ছিল, যার কারণে লর্ড ক্লাইভ সুইসাইড করে। এই লর্ড ক্লাইভ কি করেন বলেন তো? লর্ড ক্লাইভ হচ্ছে আত্মহত্যা। লর্ড ক্লাইভ আত্মহত্যা করে 4 বছর পর, অর্থাৎ 1774 সালে। যে আমার কারণে এতগুলো মানুষ মারা গেল, আমি ক্লাইভ আর বেঁচে থেকে বা কি লাভ? ঠিক আছে, মানুষ হয়তো একটা সময় অন্যায় করে, কিন্তু বিবেক তো আছে, এই বিবেক আপনাকে ক্ষমা করবে না। তাহলে ইয়াজিদ হত্যা করেছিল ইমাম হোসেনকে, পরবর্তী সেই ইয়াজিদ সুইসাইড করে আগুনে ঝাঁপ দিয়ে। এরকম পৃথিবীতে অনেক দৃষ্টান্ত আছে। এই জন্য খবরদার, সে যত বড় অন্যায় করে তাকে মেরে ফেলা যাবে না সুযোগ পেয়ে, ঠিক আছে? তাইলে কিন্তু আপনাকে আপনি মেরে ফেলছেন, এটা মনে রাখতে হবে। আপনি জিন্দা লাশ। বলছে স্যার, তাহলে প্রফেশনাল কিলার যারা ওদেরটা ভিন্ন, ওরাও শান্তিতে থাকে না। তাহলে দেখেন, যদি বলা হয় যে 50-এর মন্বন্তর হয় কত সালে, আপনারা কি জানেন? 76-এর মন্বন্তর যদি আমরা শিখলাম, তাইলে 50-এর মন্বন্তর এটা হচ্ছে প্রাসঙ্গিক। 50-এর মন্বন্তর হয় ইংরেজি 1943, 1943, আর বাংলা হচ্ছে 1350। এই 1350 বঙ্গাব্দে এই 50-এর মন্বন্তর হয়, ঠিক আছে? লর্ড কার্টিয়ারের সময়ে, লর্ড কার্টিয়ারের সময় হচ্ছে 76-এর মন্বন্তর হয়েছিল। তাইলে 50-এর মন্বন্তর হয়েছিল 1350 খ্রিস্টাব্দে। আর যদি বলা হয় 74-এর মন্বন্তর, ঠিক আছে, 74-ও একটা মন্বন্তর হয়েছিল। 74-এর মন্বন্তর হয় কত সালে? 74-এর মন্বন্তরটা হয়েছিল শেখ মুজিবের শাসনামলে। এটা হয়েছিল 1974 সালে। ভয়াবহ দুর্ভিক্ষ হয়েছিল আমার এ বাংলায়
1974 সালে সে দুর্ভিক্ষের সাক্ষী অনেক মানুষ এখনো আছে। ইভেন 50-এর মন্বন্তরের সাক্ষী অনেক বৃদ্ধ এখনো বেঁচে আছে। তারা দেখেছে মানুষ কত কষ্ট করে মারা গিয়েছে। এগুলো কৃত্রিম ভাবে সংকট তৈরি করা হয়। কৃত্রিম আলু আছে, পেঁয়াজ আছে, তারপরেও নদীতে ফেলে নষ্ট করে ফেলা হয়। কৃত্রিম সংকট এটাকে বলা হয়, কৃত্রিম ক্রাইসিস তৈরি করা হয়। তারপরে দেখেন এই 1770 সালের পরে লর্ড ক্লাইভকে সরিয়ে দিলেন। সরিয়ে দিয়ে হচ্ছে আবার ইংরেজরা আরেকজনকে দায়িত্ব দিলে। এভাবে দেখা যাচ্ছে যে ইংরেজদের দায়িত্বের ভার একের পর এক আসতে থাকে। লর্ড ক্লাইভ, তারপর হচ্ছে ডালহৌসি, তারপর হচ্ছে লর্ড বেন্টিং, এভাবে শাসন গ্রহণ করলো। তা আমরা কয়েকজনের নাম একটু শিখব। যেমন একজনের নামটা আমাদের শিখতে হয়, সেটা হচ্ছে লর্ড বেন্টিং। লর্ড বেন্টিং, লর্ড বেন্টিং এর নামটা আমরা কেন শিখব? কারণ তার সময়ে 1835 সালে, মনে রাখবেন 1835 সালে ইংরেজিকে রাষ্ট্রভাষা করা হয়। 1835 সালে ইংরেজিকে রাষ্ট্রভাষা ঘোষণা, ইংরেজিকে রাষ্ট্রভাষা ঘোষণা কে করলেন? হ্যাঁ, তাইলে উনি হচ্ছেন এই ইংরেজিকে রাষ্ট্রভাষা ঘোষণা করলেন। ঠিক আছে, রাষ্ট্রভাষা কিভাবে পাওয়া যাবে? আমাকে কল দিতে হবে, আমাকে নক দিতে হবে, তারপরে পাবেন। ওকে, তাহলে দেখেন 1835 সালে ইংরেজিকে রাষ্ট্রভাষা ঘোষণা করা হয়। আর এই রাষ্ট্রভাষা হচ্ছে, রাষ্ট্রভাষার পূর্বে কি ছিল এটা নোট লেখেন। মনে রাখবেন ইংরেজির পূর্বে ভারতবর্ষের রাষ্ট্রভাষা ছিল ফার্সি। তাহলে ইংরেজির পূর্বে ভারতবর্ষের রাষ্ট্রভাষা ছিল ফার্সি। রাষ্ট্রভাষা ছিল ফার্সি। ইংরেজির পূর্বে ভারতবর্ষের রাষ্ট্রভাষা কি ছিল? ফার্সি। আর এই যে এই ফার্সি ভাষাটা হচ্ছে ইরানের ভাষা। ঠিক আছে, যে পারস্যের ভাষা, পারস্যের অর্থাৎ বর্তমান এটার নাম কি? ইরান। পারস্যের ভাষা এই ফার্সি। ঠিক আছে, তাহলে ফার্সিকে রাষ্ট্রভাষা ঘোষণা করেছিলেন কে? মনে রাখবেন ভারতবর্ষের রাষ্ট্রভাষা ফার্সি ঘোষণা করেছিলেন টোডরমল। টোডরমল ফার্সিকে রাষ্ট্রভাষা ঘোষণা করেন। তাহলে টোডরমল কে ছিলেন জানেন? টোডরমল ছিলেন আকবরের মন্ত্রী, আকবরের অর্থমন্ত্রী। তাহলে আকবরের অর্থমন্ত্রী ছিলেন এই টোডরমল, যিনি মানে সম্রাট আকবর, মুঘল সম্রাট আকবরের এই অর্থমন্ত্রী ছিলেন টোডরমল, যিনি ফার্সিকে ভারতবর্ষের রাষ্ট্রভাষা ঘোষণা করলেন। ঠিক আছে, একবারে আপনার এই যে 1835 সাল পর্যন্ত ছিল সেই আকবরের শাসন থেকে। ঠিক আছে, এই জন্য মনে রাখবেন আরেকটা নোট লেখেন আপনারা, নোট 2। সেটা হচ্ছে বাংলা ভাষায় সবচেয়ে বেশি ব্যবহৃত হয় ফার্সি। তাহলে বাংলা ভাষা সবচেয়ে বেশি সমৃদ্ধ হয়েছে কোন ভাষা থেকে? ফার্সি ভাষা থেকে। তাহলে মনে রাখবেন বাংলা ভাষা সবচেয়ে বেশি সমৃদ্ধ হয়েছে এই ফার্সি থেকে। ঠিক আছে, পরীক্ষাতে আসবে কোনটা? ফরাসি। ফরাসি হচ্ছে ফ্রান্সের ভাষা। ঠিক আছে, ফরাসি হচ্ছে ফ্রান্সের ভাষা। মনে রাখবেন যে ফরাসি অথবা ফ্রেঞ্চ যদি বলা হয়,
এটা কার ভাষা বলেন তো? এই ফ্রান্সের ভাষা। এই ফ্রান্সের ভাষা হচ্ছে ফরাসি বা ফ্রেঞ্চ, ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ বলা হয়। আর স্প্যানিশ মানে স্পেনের ভাষা, ওগুলা ওগুলা বুঝে যাবে। তাহলে আমরা দেখলাম খুব গুরুত্বপূর্ণ কিছু বিষয়। আচ্ছা, যারা অনলাইনে আছেন তারা কি বুঝতে পেরেছেন বা কোনো প্রশ্ন আছে কিনা? হ্যাঁ, আমার যদি কোনো প্রশ্ন থাকে প্লিজ প্রশ্ন কইরেন। ঠিক আছে, আকাশ, তারপর জান্নাতুল ফেরদৌস। হ্যাঁ, জান্নাতুল ফেরদৌস কমেন্টস করে, থ্যাংক ইউ সো মাচ। খাতাও লিখেন জান্নাত। তারপর হচ্ছে আলিমা আক্তার আছেন, রাজ্জাকুল ইসলাম, রাবেয়া সুলতানা। ওকে, তাহলে অনেকে দেখছি কমেন্টস করছেন। আর প্লিজ আপনারা ডান লিখে দিবেন, যদি লেখা হয়ে যায় ডান লিখে ফেলবেন, তাহলে আমি বুঝবো যে আপনাদের লেখাটা হয়েছে। ঠিক আছে, ওকে মারিয়াম, এখন থেকে ডান লিখবেন। ডান ডান লিখলে আমি বুঝবো যে আপনার কমপ্লিট হয়েছে। ওকে, লর্ড হচ্ছে এটা তাদের পরিচয় আর কি। যেমন এখন প্রধানমন্ত্রী, এক সময় ছিল সুবেদার, কারণ বাংলার নাম ছিল শুভ বাংলা। ঠিক আছে, শুভ বাংলা নাম ছিল, সুবা সুবা, রাজ্যকে বলা হতো সুবা। তখন এই সুবার যিনি প্রধান থাকতেন তাকে বলা হতো সুবেদার। যেমন ইসলাম খান প্রথম, শ্রেষ্ঠ ছিল শায়েস্তা খান। ঠিক আছে, বাংলার নাম অনেক চেঞ্জ হয়েছে। সুবা থেকে পরবর্তীতে হয়েছিল পূর্ব বাংলা, রেসিডেন্সিয়াল এরকম একটা নাম ছিল। রেসিডেন্ট থেকে হয়েছে কি পূর্ব বাংলা। ঠিক আছে, পূর্ব বাংলা থেকে হচ্ছে পূর্ব পাকিস্তান, তারপর হচ্ছে বাংলাদেশ। এটা অনেক স্তর মানে পার করে এসেছে। আচ্ছা, তাহলে আমরা এবার আসি যে কোথায় আছি, এটা বাংলা ভাষা। তাহলে বাংলা ভাষাটা মানে রাষ্ট্রভাষার মর্যাদা পেয়েছে কত সালে আপনারা কি জানেন? বাংলাকে রাষ্ট্রভাষার মর্যাদা দেওয়া হয়েছে কত সালে প্রথম? হ্যাঁ, তাহলে মনে রাখবেন, বাংলাকে রাষ্ট্রভাষার মর্যাদা, বাংলাকে রাষ্ট্রভাষার মর্যাদা যদি বলা হয়, রাষ্ট্রভাষার মর্যাদা, খেয়াল রাখবেন আমরা কিন্তু 1835 সালের ইতিহাসে আছি। এটা হচ্ছে তার রিলেভেন্ট, প্রাসঙ্গিক বলে আমরা লিখে দিচ্ছি। তাহলে রাষ্ট্রভাষার মর্যাদা এটা হয়েছে 1954-এ, আর সাংবিধানিক স্বীকৃতি হয়েছিল 1956-এ। ইউনেস্কো স্বীকৃতি হয়েছিল 1999-এ। ঠিক আছে, ইউনেস্কো স্বীকৃতিটা হয়েছে 1999-এ, 17 নভেম্বর, তাই না? হ্যাঁ, এই যে 17ই নভেম্বর 1999-এ ইউনেস্কো স্বীকৃতি দিয়েছিল। তাহলে আমরা মোটামুটি একটা ধারণা পেয়েছি ভারতবর্ষের ভাষাটা এবং বাংলাটা কখন এসেছে। তাহলে এই বেন্টিং এই কাজটা করেছে। তাহলে দেখেন, আমরা এবার আসি, আমাদের ভারতবর্ষে আরো কিছু সংস্কার কার্যক্রম চালিয়েছিল এই আমাদের লর্ড ডালহৌসি, তারপর হচ্ছে লর্ড বেন্টিং। এই লর্ড বেন্টিং 1829 সালে কি করেছিলেন? 1829 সালে সতীদাহ প্রথা নিষেধ করেছিলেন। এই যে সতীদাহ প্রথা উচ্ছেদ আইন পাস। তাহলে সতীদাহ প্রথা উচ্ছেদ আইন পাস হয় কত সালে? হ্যাঁ, 1829 সালে। আর এটা করেছেন কে? বেন্টিং। কথা বুঝতে পেরেছেন? হ্যাঁ, এটা কিন্তু বেন্টিং করেছেন, এইটা ভুলবেন না। এই বেন্টিং উনি হচ্ছেন, এটা করেছেন কার উৎসাহে? রাজা রামমোহন রায়ের। লর্ড বেন্টিং কর্তৃক সতীদাহ প্রথা উচ্ছেদ হয়। আর সতীদাহ প্রথা উচ্ছেদে আন্দোলনকারী কে ছিলেন? আন্দোলনকারী ছিলেন রাজা রামমোহন রায়। ঠিক আছে, রাজা রামমোহন রায়। এই সে রাজা রামমোহন রায়, যাকে বলা হয় আধুনিক ভারতের প্রাণপুরুষ বা আধুনিক ভারতের প্রতিষ্ঠাতা। আধুনিক ভারতের
প্রাণ পুরুষ বলা হয়, আধুনিক ভারতের প্রাণ পুরুষ বলা হয় রাজা রামমোহন রায়কে। তিনি অনেক সংস্কার আন্দোলন করেছেন। তিনি আরো আন্দোলন করেছেন। আন্দোলন কি? বহু বিবাহ। এই বহু বিবাহ প্লাস কন্যা সন্তান হত্যা, কন্যা সন্তান হত্যার বিরুদ্ধে আন্দোলন করেছেন তিনি। বিরুদ্ধে আন্দোলনকারী কে বলেন তো? হ্যাঁ, এই রামমোহন রায়। রামমোহন রায়, রাজা রামমোহন রায়। তিনি বহু বিবাহ, এই বহু বিবাহের কারণে দেখা গেল যে ভারতবর্ষের মানে বিশেষ করে হিন্দু সমাজের মধ্যে এই বহু বিবাহের প্রচলনটা বেশি ছিল, খুব বেশি ছিল। একজনে কয়েকটা বিয়ে করতেন, যার কারণে দেখা গেল যে এটা আসলে খুবই কষ্টদায়ক যে আমি ফিট থাকার পরেও দেখা যায় আমার আরেকজন মেম্বার চলে আসলো, আমার সতীন চলে আসলো পৃথিবীতে। এটা আসলে মেনে নেওয়া খুব কঠিন। এই যে যন্ত্রণা, এই যে কষ্ট, এটা আসলে মেনে নিতে পারছিলেন না অনেক নারী। ইভেন এটার প্রতিশোধ নিয়েছে ওই নারীর সন্তানরা। যেমন এর জ্বলন্ত প্রমাণ হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত। তার বাবা দ্বিতীয় বিয়ে কেন করেছে, তাই তিনি হিন্দু ধর্ম ত্যাগ করে খ্রিস্টান ধর্ম গ্রহণ করলেন এবং নামের আগে লাগাইলেন মাইকেল। ওনার নাম ছিল মধু, কিন্তু পরবর্তীতে হয়ে গেল মাইকেল মধুসূদন দত্ত। এটা গাদ্দারি। ইভেন এই যে মাইকেল মধুসূদন দত্ত তৎকালীন সময়কার পিনাকি ভট্টাচার্যের ভূমিকায় ছিলেন। খুব ঘাত্তেরাও ছিলেন, তিনি খুব মেধাবী ছিলেন, আবার ঘাত্তেরাও ছিলেন। আবার কন্যা সন্তানদেরকে হত্যা করা হতো। বলা হতো কি, গঙ্গাতে জোয়ার আসে না যতক্ষণ না পর্যন্ত একজন কন্যা সন্তানের মানে জবাই করে তার রক্ত বিসর্জন না দেয়া হবে। তখন মাঝ নদীতে নিয়ে যেত, সাজিয়ে গুছিয়ে নিয়ে হচ্ছে তার রক্ত ছিটিয়ে দিলে নাকি এই গঙ্গাতে জোয়ার আসতো। যার কারণে এই গঙ্গাকে তারা জাতীয় নদী ঘোষণা করেছে ভারত। তাহলে ভারতের জাতীয় নদীর নাম কি? গঙ্গা নদী। আর বাংলাদেশের জাতীয় নদীর নাম কি জানেন আপনারা? বাংলাদেশের জাতীয় নদী নাই। তাহলে বাংলাদেশের জাতীয় নদী নাই, এটা ঘোষণা করা হয় নাই। আম গাছকে জাতীয় গাছ ঘোষণা করেছে 2010 সালে। তার আগে তো জাতীয় গাছই ছিল না বাংলাদেশের। কথা বুঝতে পেরেছেন? এরকম কত জাতীয় জিনিস নাই। তো দোয়া করেন আমি যদি নির্বাচনে দাঁড়াই, ভোট দিয়েন। এবার আসেন, রাজা রামমোহন রায়কে রাজা উপাধি দিয়েছিলেন কে? হ্যাঁ, যদি প্রশ্ন আসে রামমোহনকে রাজা উপাধি দেন দ্বিতীয় আকবর। ঠিক আছে, এই দ্বিতীয় আকবর মানে আকবর নামে একজন সম্রাট হয়েছিলেন তার সময়ে। তো এই সেই দ্বিতীয় আকবর, তিনি রাজা রামমোহন রায়কে এই রাজা উপাধি দিয়েছিলেন। ঠিক আছে, তিনি মানে একটা ধর্ম প্রতিষ্ঠা করেছিলেন রাজা রামমোহন রায়, সেটার নাম হচ্ছে ব্রাহ্মণ ধর্ম, তাই না? এই যে ব্রাহ্মণ ধর্ম বা এক ঈশ্বরবাদী ধর্ম প্রতিষ্ঠাতা। ঠিক আছে, এক ঈশ্বরবাদী ধর্মের প্রতিষ্ঠাতা মানে একজন ঈশ্বর থাকবে, একজন মাত্র প্রভু, একাধিক প্রভু না। ঠিক আছে, একাধিক প্রভু হলে দেখা যায় যে এখানে পার্টি হয়ে যাবে, আলাদা আলাদা দর্শক থাকবে, আলাদা আলাদা সাপোর্টার থাকবে, সাত গ্রুপ একরকম থাকবে, জুবাইর গ্রুপ থাকবে একরকম, সবাই মনে করে যে আমরা হচ্ছে আল্লাহর ওলি। এই যে এই কারণে রাজা রামমোহন রায় চিন্তা করলো, জানেন না খোদা এতজন কেন হবে, এতজন যদি হয় তাহলে তো মারামারি লাগবে। তাই তিনি হ্যাঁ মানে পার্থক্য তো আছে। একটা জিনিস অনেক দিন থেকে গেলে এটার মানুষের কাছে ভাল লাগে না। যেমন শেখ হাসিনা দীর্ঘদিন থাকার কারণে এখন তার উন্নয়নও তার মানুষের কাছে ভাল লাগে না। এটা হচ্ছে কি একটা মানুষের একটা ট্রেন্ড আর কি। ঠিক আছে, ভালোবাসার দূর থেকেই মানায়, অনেক সুন্দর। ঠিক আছে, আপনি এই কাছাকাছি যে বন্ধুর সাথে থাকেন আপনার এটা ভাল লাগে না, এই বন্ধু যখন দূরে চলে যায় তখন দেখবেন যে তার জন্য একটা টান কাজ করে। আপনার বাড়িতে আছেন বলে বাবা মার আপনার কাছে বেশি একটা ভাল লাগে না, অনেকে বাবা মা এটাও ডাকে না। কিন্তু যখন আপনি বিদেশ চলে যাবেন পড়াশোনার জন্য বা চাকরির জন্য, তখন দেখবেন আপনার মায়ের জন্য প্রাণ কাঁদে।
তার মানে ভালোবাসাটা ডিপেন্ড অন ডিস্টেন্স। কথা বুঝতে পেরেছেন? যত দূরে থাকবে তত ভালো। এই জন্য যাকে আপনি পছন্দ করেন তারা শুধু দূরে রাখবেন, কাছে আনবেন, হয় আপনি তাকে পিটাবেন অথবা আপনি তারে গাড়াবেন, কারণ সে ভাল লাগে না। তাহলে এই হচ্ছে অবস্থা। এখন দেখা যায় এই যে মানে রাজা রামমোহন রায় সতীদাহ প্রথা এটা যখন নিষিদ্ধ আইন পাশ করালেন বেন্টিংকে দিয়ে, তখন আর কোনো নারীকে আগুনে ফেলে দেওয়া হয় না। তখন আরেকটা কুসংস্কার দেখা দেয়, সেটা হচ্ছে ওই নারীকে আর কোথাও বিয়ে দেওয়া যাবে না। ঠিক আছে, এটা শুরু হয়ে যায় বিধবা বিবাহ, মানে তারা শুধু শাক লতা পাতা অর্থাৎ কি বলে এটা নিরামিষ খাবে, নিরামিষ খেয়ে খেয়ে থাকবে মৃত্যুর আগ পর্যন্ত, তাহলে তাদের আর কোনো বিয়ে করার যেটা স্বাদ এটা মিটে যাবে। এই যে একটা জিন্দা লাশ বলা চলে এটাকে, পরে 1856 সালে এটার বিরুদ্ধে সোচ্চার হয়েছিলেন তিনি হচ্ছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, যার ফলে এই যে বিধবা বিবাহ চালু আইন পাস, তাই না? বিধবা বিবাহ চালু আইন পাস হয়, আইন পাস করেন লর্ড ডালহৌসি। ঠিক আছে, লর্ড ডালহৌসি তিনি বিধবা বিবাহ প্রচলন করলেন এবং এটার নেতৃত্বে দিয়েছিলেন যিনি, বা এটার নেতৃত্বে কে ছিলেন বলেন তো? হ্যাঁ, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এর নেতৃত্ব দেন। নেতৃত্ব ছিল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, যিনি বাংলা গদ্যের জনক, তাই না? হ্যাঁ, বাংলা বিরাম চিহ্নের জনক। বাংলা গদ্যের জনক কাকে বলা হয়? তাকেই তো, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তাহলে এই যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এটার বিরুদ্ধে সোচ্চার হয়েছেন, যে আগে নারীদেরকে সাথে সাথে আগুনে পুড়িয়ে মেরে ফেলতো, এটা তো ভালো ছিল, মরে গেছে মানে একটু কষ্ট তারপরে শেষ, কিন্তু এই মেয়েটাকে না মেরে মানে তিলে তিলে আমি শেষ করে দিচ্ছি, এটার যন্ত্রণা মরণের চেয়েও বেশি। এই জন্য আন্দোলন করলেন। তখন কে রাজা রামমোহন রায়ের মতো তাকেও গালমন্দ করেছিল যে ঈশ্বরচন্দ্র তুমি বেশি পণ্ডিতি করো না, তুমি বেশি পণ্ডিতি করো, তোমার যদি এত মায়া লাগে বিধবাদের জন্য তো তুমি করো না কেন? বলছে আমার বয়সটা তো নাই, তাহলে আমি দেখিয়ে দিতাম। তো দেখেন, হ্যাঁ, ওনার ছেলেকে দিয়ে মূলত হচ্ছে এটা শুভ উদ্বোধন করেন এই বিধবা বিবাহ, বিধবাদের বিয়ে করানো যায়। তাহলে এই হচ্ছে 1856 সালের কাহিনী। এবার 1857 সালে একটা কাহিনী ঘটেছে আমার ভারতবর্ষে, বলেন তো সেটা কি? 1857 সালে ভারতবর্ষে মুক্তিযুদ্ধ হয়েছিল, মুক্তিযুদ্ধ। ঠিক আছে, ভারতবর্ষের মুক্তিযুদ্ধ কত সালে হয়? 1857 সালে। কি হয়েছিল? সিপাহী বিদ্রোহ বা বিপ্লব হয়েছিল। তখন আসলে বিপ্লব হয় নাই, বিদ্রোহ হয়েছিল। এই যে সিপাহী বিদ্রোহ, এই সিপাহী বিদ্রোহ এটার নেতা ছিলেন কে? এটার নেতা ছিলেন যিনি, তার নাম হচ্ছে মঙ্গল পান্ডে। এই মঙ্গল পান্ডে এটা নেতৃত্ব দিয়েছিলেন। কারণ কি? মঙ্গল পান্ডে ইনি হিন্দু ছিলেন, হিন্দুদের থেকে এবং মুসলমানদের থেকে অনেক মানে স্ট্রং দেখে ইংরেজরা সেনাবাহিনীতে চাকরি দিত। তখন তাদেরকে যে অস্ত্র দেওয়া হতো, ওই অস্ত্রটার নাম ছিল এনফিল্ড। একটা বন্দুক ছিল তখন, কারণ পুলিশ মানে কি, সেনাবাহিনী মানে কি, তারা তো হচ্ছে বন্দুক ব্যবহার করবে, তাই না? ওই বন্দুকের নাম ছিল এনফিল্ড। এনফিল্ড নামক একটা বন্দুক ছিল। তো এখানে এনফিল্ড নামক বন্দুকের মধ্যে কে যেন তাদেরকে বলেছে এখানে গরুর চর্বি আর হচ্ছে শুকুরের চর্বি আছে, শুকুরের চর্বি রয়েছে। কে যেন তাদেরকে বলেছে, এটা যে লোকটা বলেছে এটা অবশ্যই গুজব ছিল, ফেক নিউজ ছিল। কারণ গরু হারাম কার? হিন্দুদের। শুকুর হারাম হচ্ছে মুসলমানদের। আর চর্বি তো চর্বি, মানে গোস্ত এখানে আবার চর্বি। তাইলে এই গরুর চর্বি আর শুকুরের চর্বি দিয়ে এনফিল্ড নামক বন্দুকটা তৈরি করত।
আর বন্দুকটা ছিল আগে কামড় দিয়ে ধরে তারপর গুলি করতে হইতো, তখন বন্দুক এভাবে ব্যবহার করতো, তখন তো নতুন, ঠিক আছে, এখনকার মতো না, এখান থেকে বের করেই গুলি করে দেয়া যায়, ইশারা করলে বাদ চলে যায়। তখন এই মঙ্গল পান্ডে তিনি এই এনফিল্ড নামক বন্দুক ব্যবহার করতে অপারগতা পোষণ করলেন। কেন করলেন? এই কারণে এই মঙ্গল পান্ডেকে অ্যারেস্ট করা হয়। মঙ্গল পান্ডে আবার অ্যারেস্ট হতেন না, তিনি আবার তার যে অফিসার ছিল তাকে গুলি করে দিয়েছেন। আর তখনকার গুলির বা বন্দুকের এত পাওয়ার ছিল, 10টা 15টা 20টা গুলি করলো একজন মানুষ মারা যেত না। তো তখন তার যে বস ছিল, তখন এই মঙ্গল পান্ডেকে অ্যারেস্ট করলেন, পরে থাপড়ে মেরে ফেলে। তো দেখেন এই মঙ্গল পান্ডে মৃত্যুবরণ করার পরে সবচেয়ে বেশি মানে বলির শিকার হন, অর্থাৎ নির্যাতন শিকার হয়েছেন যারা, তারা হচ্ছে মুসলিম সিপাহীরা। ঠিক আছে, মুসলিম সিপাহীরা, তাদেরকে ধরে ধরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনে একটা পার্ক ছিল, তখন নাম ছিল মানে এমনি পার্ক, সদরঘাট পার্ক, ওই পার্কে নিয়ে এই সিপাহীদেরকে ধরে ধরে মেরে ঝুলাই রাখতো 1 সপ্তাহ 15 দিন এভাবে। আর মানুষদেরকে দেখাতো, দেখো ব্রিটিশদের বিরুদ্ধে যদি পরবর্তীতে কেউ দুঃসাহস দেখাও, তাদের মতো টানিয়ে রাখবো তোমাদের মেরে, ভয় দেখাতো এভাবে। ঠিক আছে, ওইটার নাম হচ্ছে বাহাদুর শাহ পার্ক। কি পার্ক বলেন তো? আচ্ছা, বাহাদুর শাহ পার্ক হতো না, যে পার্কে ঝুলাই রাখতো সেখানে এর 1 বছর পরে 1858 সালে রানী ভিক্টোরিয়া আসলেন। তাহলে রানী ভিক্টোরিয়ার ক্ষমতা গ্রহণ, ঠিক আছে, ক্ষমতা গ্রহণ, তাহলে ভারতবর্ষের ক্ষমতা গ্রহণ করলেন কে? রানী ভিক্টোরিয়া 1858 সালে, অর্থাৎ ব্রিটিশরাই সরাসরি ক্ষমতা গ্রহণ করলেন। তার মানে কি দাঁড়ালো? তার মানে হচ্ছে ভারতবর্ষে ব্রিটিশদের অধীনস্থ হওয়ার আগে 1757 থেকে, মনে রাখবেন এই যে 1857 সাল কত বছর হয়? 100 বছর না? এই যে 100 বছর, এটা কাদের অধীনে ছিল? 100 বছর ছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানির অধীনে। ইস্ট ইন্ডিয়ান কোম্পানি এর শাসন ছিল। তার মানে হচ্ছে 100 বছর পর্যন্ত, 100 বছর ইস্ট ইন্ডিয়া কোম্পানি এর শাসন ছিল। ঠিক আছে, যদি বলা কোম্পানি শাসন কত থেকে কত, 1757 টু 1857 পর্যন্ত, টোটাল 100 ইয়ার্স। এই 100 ইয়ার্স ছিল কোম্পানির শাসন। ঠিক আছে, তাইলে এর পরের বছর অর্থাৎ এই 1858 সালে রানী ক্ষমতা গ্রহণ করলেন এবং ভারতবর্ষকে ব্রিটেনের পার্লামেন্টের সাথে যুক্ত করে দিলেন। যাও এবার বুঝো, এবার হচ্ছে ব্রিটিশরা সরাসরি ওখানে আইন পাশ করাতো, ভারতবর্ষে আর আইন পাশ হতো না। ঠিক আছে, তাহলে এই যে কাহিনীগুলো, যার কারণে রানী ভিক্টোরিয়া যেখান থেকে ভারতবর্ষকে ব্রিটিশদের অন্তর্ভুক্ত করলেন, ওই পার্কের নাম হয় ভিক্টোরিয়া পার্ক। কি পার্ক বলেন তো? এই যে ভিক্টোরিয়া পার্ক নামকরণ, ভিক্টোরিয়া পার্ক নামকরণ, এটা কোথায় অবস্থান বলেন তো? এটা হচ্ছে সদরঘাট। ঠিক আছে, সদরঘাটে, এই সদরঘাটে পড়েছে ভিক্টোরিয়া পার্ক। আর এই সিপাহী বিপ্লবে মনে রাখবেন 1857 সালে যে সিপাহী বিপ্লব, এই সিপাহী বিপ্লবের সমর্থনকারী কে ছিলেন? মনে রাখবেন, সিপাহী বিপ্লবের সমর্থনকারী যিনি ছিলেন, সমর্থন দিয়েছিলেন মির্জা ফখরুল ইসলাম, দিয়েছিলেন দ্বিতীয় বাহাদুর শাহ। কে দিয়েছিলেন বলেন? দ্বিতীয় বাহাদুর, এই দ্বিতীয় বাহাদুর শাহ। ঠিক আছে, দ্বিতীয় বাহাদুর শাহ। এই কারণে ভিক্টোরিয়া পার্কের বর্তমান নাম কি? বাহাদুর শাহ পার্ক। ঠিক আছে, তাহলে বাহাদুর শাহ পার্ক বলেন, বাহাদুর শাহ পার্ক নামকরণ।
এই বাহাদুর শাহ পার্ক নামকরণ হয় কেন? এই দ্বিতীয় বাহাদুর শাহ এর নাম অনুযায়ী, এবং সিপাহী বিপ্লবের স্মৃতি বিজড়িত স্থান বলে। এই সেই দ্বিতীয় বাহাদুর শাহ। হ্যাঁ বলেন। এমনি এমনি স্টুডেন্ট তো তাদেরই। সরব ইনু সর, এখন আসবে আমার ক্ষমতা, তাহলে আমরাই তো শাসন করবো। এখন কি শেখ হাসিনা, সরি, তখন কি নবাবরা ছিল? ছিল না। কথা বুঝেন নাই? তাহলে যে যেমনি খুশি এমনি করবো। তুমি তো 100 বছর খাইছো, এবার আমাদের দাও, আমরা 90 বছর পাই। তখন হচ্ছে 90 বছর শাসন করেছে ভারতবর্ষকে। 1958 সালে, ঠিক আছে, ভিক্টোরিয়া পার্ক নামকরণ 1957 ঠিক আছে, 1957 সালে হয়। ভিক্টোরিয়া পার্ক হয়েছে ওই যে 1858 সাল। আমি কি 1858 লিখেছি না? 1858 সালে ভিক্টোরিয়া পার্ক নাম হয়। আর যেহেতু 1857 থেকে 1957 সাল, অর্থাৎ 100 বছর, সিপাহী বিপ্লবের 100 বছর পূর্তি উপলক্ষে ভিক্টোরিয়া পার্কের নাম চেঞ্জ হয়ে যায় বাহাদুর শাহ পার্ক হিসেবে। কথা বুঝতে পেরেছেন? এই সে দ্বিতীয় বাহাদুর, ওনাকে চিনেন? হ্যাঁ, উনি কে বলেন তো? উনি হচ্ছেন বাংলার সর্বশেষ মুঘল সম্রাট। লেখেন, বাংলার সর্বশেষ মুঘল সম্রাট। বাংলার সর্বশেষ মুঘল সম্রাট যিনি ছিলেন, তার নাম হচ্ছে দ্বিতীয় বাহাদুর শাহ। ইংরেজরা তাকে অ্যারেস্ট করে 1858 সালে, অ্যারেস্ট করে নির্বাসনে দেয় মিয়ানমারের রেঙ্গুনে, যার বর্তমান নাম ইয়াঙ্গুন। এই ইয়াঙ্গুনে এখনো বাহাদুর শাহের কবর আছে। কত মানুষ যায় এখনো দেখতে, যারা ইতিহাসবিদ, তাদের মানে ভালো লাগার একটা জায়গা আর কি, এখানে তারা যায়। শাসন ছিল, হ্যাঁ, তার কিছুটা তো ছিল। আওয়ামী লীগ কি এখনো নাই? আওয়ামী লীগ তো এখনো আছে, বুঝেন? এখনো তো আছে। মিলে পড়েন, কথা বুঝেন নাই? আপনি সাধারণ জ্ঞান পড়বেন, আপনি পলিটিক্স বুঝবেন না, তাই তো হবে না। সাধারণ জ্ঞান আপনার মনে থাকবে না। হ্যাঁ, ওখানেও চাইল্ড ম্যারেজ ছিল। হ্যাঁ, চাইল্ড ম্যারেজ খুব অহরহ হতো। হ্যাঁ, বিয়ে করতো আরো বহু এই গেস করতে শিখেছে। আচ্ছা, যা হোক, তাহলে দেখেন ভারতবর্ষে অনেক কুসংস্কার ছিল। তো ভারতবর্ষে অনেক কুসংস্কার ছিল। আরো কত কুসংস্কার! তারা হচ্ছে এই বিধবা বিবাহ। তখন বলছে ঠিক আছে, এখন আমরা বিধবা বিবাহ করব, কোনো টেনশন নাই, তবে যৌতুক দিতে হবে। হ্যাঁ, যৌতুক দিয়ে দিবা। আমি কিন্তু চাইবো না বিয়ের অনুষ্ঠানে সবার সামনে কি বলা যায়, যৌতুক দিতে হবে। এটা হচ্ছে আপনাদের মেয়েকে দিবেন, জাস্ট আপনাদের মেয়ের গলায় থাকবে। মানুষে বলবে কে আসছে, আপনাদের মেয়ে আসছে। আর আপনার মেয়ের জামাইকে মোটরসাইকেল দিতেই পারেন, আইফোন দিতেই পারেন, ঠিক আছে, এটা আপনাদেরই। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, আব্দুল মামুন, আমি বুঝতেছি না আমার কি বুঝতেছেন না বলেন। যদি বুঝতে অসুবিধা হয় প্লিজ প্রশ্নটা লিখেন, আমি চেষ্টা করবো আপনার প্রশ্ন উত্তর দিতে। আমি আপনাকে বুঝানো ব্যতীত দ্বিতীয় কোনো লাইনই লিখবো না, ঠিক আছে? প্রশ্ন করবেন আপনারা, এই যারা আছেন, এই যে সোহান আলী অ্যান্সার করার চেষ্টা করছেন, তারপরে আমাদের সাথে যে সাবিহা আলিম অ্যান্সার করেছেন, তারপর হচ্ছে কাঁপিয়ে দিতাম, সরি এটা আচ্ছা আচ্ছা, কাঁপিয়ে দিতাম আপনার নাম, তাইলে বুঝেন। আচ্ছা, তাহলে 1858 সালে আমরা আছি। আমরা কোথায় আছি? 1858 সাল। এই পর্যন্ত আমরা আপাতত একটু থামি, একটু ব্রেক দেন। এবার আসেন, এই যে ইংরেজরা শাসন করতেছে ওনাদের নিজেদের মতো করে, এখন তাদের প্রতিপক্ষ কি ছিল না? এমনকি সার্জিস, তারপরে আবু সাইদের মতো তখন কি লোক ছিল না? ছিল। তারাও বিদ্রোহ করেছে। এগুলাকে বলা হয় ব্রিটিশ বিরোধী আন্দোলন। কি আন্দোলন বলেন? হ্যাঁ, এখন শিরোনাম দেন ব্রিটিশ বিরোধী
ব্রিটিশ বিরোধী আন্দোলন। আচ্ছা, তাহলে ব্রিটিশ বিরোধী আন্দোলন এটা শিরোনাম দেন, দিয়ে প্রথম ব্রিটিশদের বিরুদ্ধে কোন আন্দোলন হয়েছিল এক নম্বরে যেটা লিখবেন সেটা হচ্ছে ফকির সন্ন্যাসী আন্দোলন। ফকির সন্ন্যাসী আন্দোলন। এই যে ফকির সন্ন্যাসী আন্দোলন, এই আন্দোলনটার সূত্রপাত হয়েছিল 1760 সালে। ঠিক আছে, মানে পলাশীর যুদ্ধ 3 বছর পর থেকে শুরু হয়েছিল, এটা চলে 1800 সাল পর্যন্ত। ঠিক আছে, ফকির আন্দোলন। তাহলে ফকির সন্ন্যাসী আন্দোলন চলে, এটা হচ্ছে প্রায় 40 বছর পর্যন্ত। আর এই যে আন্দোলনটা চলে, এই আন্দোলনের নেতা ছিলেন যিনি, তিনি হচ্ছেন মজনু শাহ। ওনাকে বলা হয় ফকির মজনু শাহ। এই ফকির মজনু শাহ উনি হচ্ছেন এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন ব্রিটিশদের বিরুদ্ধে। উনি একজন মুসলিম ছিলেন, তার মানে ব্রিটিশদের বিরুদ্ধে প্রথম আন্দোলন মুসলিমরাই করেছিল। আর এখন মুসলমানদেরকে জবাই করে দেয়া হয় ভারতে, তাদের নাকি স্বাধীনতা কোনো অবদানই নেই, এটা ঠিক না। হিন্দু মুসলমান সবাই আন্দোলন করেছে ব্রিটিশদের বিরুদ্ধে। ঠিক আছে, এই যে শেখ হাসিনার পতন হয়েছে, এখানে কি মনে হয় শুধু মুসলমানরাই আন্দোলন করেছে? হ্যাঁ, এখানে আন্দোলন করেছে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ। তারাও তো চেয়েছে যে না, আমরা আর 15-16 বছর পর্যন্ত একজনের অধীনে আমরা থাকতে চাই না, আমরা স্বাধীনতা চাই। ঠিক আছে, বুক পেতে দিতেও দ্বিধান্বিত হন নাই তারা। ঠিক আছে, তাহলে দেখেন এভাবে এক চাটিয়া ক্রেডিট নেওয়ার যখন চেষ্টা করে তখনই আসলে মেজাজ খারাপ হয়। কথা বুঝতে পেরেছেন? তখন মনে হয় কিছু মানুষের কথাবার্তায় নিজে আসলে চুপ হয়ে যায়। তারা আমি তো সবে মাত্র ক্লাসে প্রবেশ করেছি, ওয়েলকাম টু আওয়ার ক্লাসরুম। এই মাত্র ক্লাসে এসেছেন যেহেতু। তাহলে এই ফকির আন্দোলনের ফকির মজনু শাহ তিনি কয়েকজন মানে লিডারকে আন্দোলনে ইনভাইট করেছেন। এর মধ্যে আন্দোলনকারীর মধ্যে কয়েকজন আন্দোলনকারী আরো 2 জন বিখ্যাত ব্যক্তিকে ইনভাইট করেছেন। একজনের নাম হচ্ছে দেবী চৌধুরানী। দেবী চৌধুরানী উনি একজন জমিদার ছিলেন, দেবী চৌধুরানী। আরেকজনের নাম হলো ভবানী পাঠক। এই ভবানী পাঠক, এই 2 জনকে ইনভাইট করা হয় যে আপনারাও আন্দোলনে শরিক হন, কারণ ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করব আমরা দেশের জন্য। ঠিক আছে, এই দেশ তো আপনাদের। তখন দেবী চৌধুরানী এবং ভবানী পাঠকের মধ্যে প্রেম চলছিল, কথা ছিল তাদের বিয়ে হবে। তখন তারা এই ফকির মজনু শাহের আন্দোলনে কথায় সাড়া দিয়ে এই ফকির আন্দোলনে অংশগ্রহণ করে এই 2 জন নিহত হন। ঠিক আছে, 2 জনে যেহেতু নিহত হন, কথা ছিল তাদের বিয়ে হবে, কিন্তু 2 জনকে হত্যা করে কে? ইংরেজরা। যার কারণে এই 2 জনকে বলা হয় ফকির আন্দোলনের নায়ক নায়িকা। পরীক্ষাতে আসছে ফকির আন্দোলনের নায়ক নায়িকা কে? এই ফকির আন্দোলনের নায়ক নায়িকা বলা হয় এই 2 জন ব্যক্তিকে, দেবী চৌধুরানী এবং ভবানী পাঠককে। দেবী চৌধুরানী এবং ভবানী পাঠক। ওকে, তাহলে ভবানী পাঠক এবং দেবী চৌধুরানী এই 2 জনকে কি বলা হয়? ফকির আন্দোলনের নায়ক নায়িকা। এই আন্দোলন স্থিমিত হয়ে যায় ফকির সাহেব যখন আহত হন। ওনাকে মানে আহত করে দেয়া হয় এবং অনেক পিটানো হয়, আর এই যন্ত্রণায় তিনি মারাও যান। এই ফকির আন্দোলন স্থিমিত হয়ে গেলেও দেখা গেল যে তার যে উত্তরসূরি হাজী তিতুমীর, তিনি পশ্চিম বাংলায় ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলেন। কত সালে জানেন? 1800 না, এই যে মানে বাঁশের কেল্লা নির্মাণ করা হয় কত সালে? 1831-এ। এই তো, থ্যাংক ইউ। তাহলে 1831 সালে বাঁশের কেল্লা নির্মাণ। ঠিক আছে, বাঁশের কেল্লা নির্মাণ কে করলেন বলেন তো? হাজী তিতুমীর। উনি হাজী তিতুমীর লিখতেন, ওরূপে মীর নেসার আলী আর কি। এই তিতুমীর, হাজী তিতুমীর ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলনে কর্মী তৈরি করার জন্য তিনি প্রশিক্ষণের ব্যবস্থা করলেন। ঠিক আছে, যে আমরা একটা লাঠিয়াল বাহিনী তৈরি করি,
আর সব লাঠি ছিল বাঁশ। এই যে ব্রিটিশদের বিরুদ্ধে আমরা যেহেতু আমাদের তো অস্ত্র নাই, আমাদের একটা অস্ত্র আছে, এই অস্ত্রের নাম কি? এটা হচ্ছে বাঁশ। এই যে এখন আপনারা একজন আরেকজনকে এই অস্ত্র ব্যবহার করেন, বাঁশ অস্ত্র, এটা দেখিয়েছে আমাদের দাদা হাজী তিতুমির। দেখেন এই বাঁশ কত প্রয়োজনীয় একটি উপকরণ। একজন, আপনি কারো কাছে টাকা কাউকে হাওলাত দিয়েছেন, ঠিক আছে, এর পরিবর্তে টাকা তো দেয় না, আপনাকে যে জিনিসটা ধরিয়ে দেয় তার নাম হচ্ছে বাঁশ। ইভেন আপনি মরেও শান্তি নেই, কবর উপরে আপনাকে দেয়া হয় বাঁশ, যাতে উঠতে না পারেন আপনি। খবরদার, তুই মরে গেছস, তুই উঠে যাস, এই বাঁশ দেয়া হয়। এবং পান্ডা নামক একটা প্রাণী আছে, পান্ডা। পান্ডার প্রিয় খাবার কি? এটা বিউপিতে আসছে যে বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনাল, সেখানে দেখলাম ভর্তি পরীক্ষায় প্রশ্ন, পান্ডার প্রিয় খাবার কি? বলছে বাঁশ। ঠিক আছে, বাঁশ হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় ঘাস। সারপ্রাইজিং। তাহলে বাঁশ কি না, এটা কোনো বৃক্ষ না, এটা হচ্ছে একটা ঘাস। এই বাঁশ, কর্ণফুলী, এই যে কর্ণফুলী পেপার মিলস, সেখানে কাঁচামাল হিসাবে কি দেয়া হয়? বাঁশ দেয়া হয়। তাহলে দেখেন হাজী তিতুমির কি জিনিস শিখাইলেন আমাদের, এই বাঁশ ব্যবহার। এবং 71 সালে স্লোগানে ছিল মুক্তিযোদ্ধাদের যে বাঁশের লাঠি ধর, বাংলাদেশ স্বাধীন কর। এই বাঁশ দিয়ে আমরা 9 মাস যুদ্ধ করে স্বাধীন করে ফেলেছি। মারহাবা। তাহলে দেখো, আচ্ছা, তাহলে এই বাঁশের কেল্লা নির্মাণ করলেন, তখন এর পাশ দিয়ে, তবে এখানে তো প্রশিক্ষণ দেয়া হয়। এখন এরকম একটা কেল্লা মানে কি? একটা পোর্ট মানে একটা ক্যাম্প তৈরি করলেন। এখন এই ক্যাম্পে কি করা হয়? বাইরে থেকে মানুষ কি দেখতে পায়? এক ব্রিটিশ সৈনিক, ওনার নাম ছিল কর্নেল লয় স্টুয়ার্ট মিল, এই পাশ দিয়ে যাচ্ছিলেন ঘোড়া নিয়ে। তখন তার সাথীদেরকে জিজ্ঞেস করে, এই জিনিসটা কি, কে বানিয়েছে? তোমরা? বলছে না স্যার, এটা তিতুমির বানিয়েছে। বলছে এটা কি? বলছে এটা বাঁশের কেল্লা। বলছে এখানে কি করা? বলছে স্যার, আমাদের বিরুদ্ধে লোক তৈরির কারখানা, এখানে ট্রেনিং দেওয়া হয়। বলছে কি অস্ত্র? বলছে ব্যাম্বু উইপন্স। বলছে এগুলো কি করা হয়? বলছে স্যার, এগুলো পিছন দিক থেকে দেওয়া হয়। বলছে ঘুরা বাস ঘুরিয়ে দিল তিতুমিরকে। 1831 সালেই এই তিতুমিরকে হত্যা করা হয়। এই সেই তিতুমির যিনি হচ্ছেন প্রথম শহীদ। যদি পরীক্ষায় প্রশ্ন আসে ব্রিটিশ বিরোধী আন্দোলনের প্রথম শহীদ কে, উনি হচ্ছেন হাজী তিতুমির। ঠিক আছে। আর যদি বলা হয় ব্রিটিশ বিরোধী আন্দোলনের প্রথম নারী শহীদ বা প্রথম নারী জীবন উৎসর্গকারী, জীবন উৎসর্গকারীকে, তখন হবে প্রীতিলতা ওয়াদ্দেদার। প্রীতিলতা ওয়াদ্দেদার, এই প্রীতিলতা ওয়াদ্দেদার, উনি ওই যে সূর্য সেনের স্টুডেন্ট ছিল, ঠিক আছে, মাস্টারদা সূর্য সেন, চট্টগ্রামে। এই প্রীতিলতা ওয়াদ্দেদার বলছে, স্যার আপনারা যেহেতু ব্রিটিশ বিরুদ্ধে আন্দোলনে যাচ্ছেন, আমিও যাব। সাহস লাগে। ঠিক আছে। তাহলে এই প্রীতিলতা ওয়াদ্দেদার, ওনাকে অ্যারেস্ট করা হয়। পরে উনি কারাগারের মধ্যে যন্ত্রণা সহ্য করতে না পেরে উনি সুইসাইড করেন। ঠিক আছে, যে কারাগারের মধ্যে তার সাথে যা হয়েছে, বলছে আমি আর বাঁচতে চাই না, উনি ওখানেই নিজের সুইসাইড করেন। আর সূর্য সেনকে ফাঁসি দিয়ে হত্যা করা হয়। এইভাবে দেখা গেল যে ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন একের পর এক চলল। দেখেন আমরা কিন্তু 1765 থেকে 1947 সালে ইতিহাস পড়ছি, এর মধ্যে যা ঘটছে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমরা আলোচনা করছি। দেখেন, ভুলেন না, টপিক ভুলে গেলে ঝামেলা। ঠিক আছে, আপনি কোন দিকে হাঁটছেন, আসবেন মিরপুর 10-এ, কিন্তু হাঁটতেছেন একবার চলে গেছেন উত্তরের শেষ মাথায়। তারপর দেখেন, এই তো আপনি দেন যে এই আজকে মিলে গেছে আর কি, প্রশ্ন কমন আসছে আপনার জীবনের। দেখেন ব্রিটিশদের বিরুদ্ধে আরো আন্দোলন হয়েছে, যেমন সে আন্দোলনের নাম কি? সে আন্দোলনের নাম হচ্ছে নীল বিদ্রোহ। আপনারা কি জানেন নীল বিদ্রোহ হয়েছে কত সালে? নীল বিদ্রোহ হয়েছিল
নীল বিদ্রোহ হয়েছিল 1859 থেকে 1862 সাল পর্যন্ত এই নীল বিদ্রোহ হয়েছিল। ঠিক আছে, নীল বিদ্রোহের নেতা যিনি ছিলেন ওনার নাম হচ্ছে দিগম্বর বিশ্বাস। দিগম্বর বিশ্বাস, দিগম্বর বিশ্বাস, দিগম্বর বিশ্বাস উনি ছিলেন এটার নেতা। নীল বিদ্রোহ কেন হয়েছিল? নীল একটা রং, এই দেশে এই রংটা চাষ করা হতো কৃষকদেরকে দিয়ে, কিন্তু কৃষকরা চাষ করে তাদের ইনভেস্টমেন্টে উঠাতে পারে না, লস হয়, যার কারণে নীল চাষ করতো না। ফলে ব্রিটিশরা কয়েকটা কুটি স্থাপন করেছে, এই নীল চাষি যারা তাদেরকে অপারগতার দায়ে কুটিতে নির্যাতন করত। ঠিক আছে, যার কারণে এই নীল বিদ্রোহর সূত্রপাত হয়েছিল। ঠিক আছে, নীল বিদ্রোহের দেখা গেল যে উপরে একটা নাটকও রচিত হয়েছে। একটা নাটক আছে না? হ্যাঁ, ওই নাটকের নাম কি? নীল দর্পণ নামক একটা নাটক আছে। এই নীল দর্পণ নাটক, নীল দর্পণ, এটা রচয়িতা কে ছিলেন? হ্যাঁ, এটা রচয়িতা যিনি ছিলেন তার নাম দীনবন্ধু মিত্র। এই সেই দীনবন্ধু মিত্র এই নাটকটা রচনা করলেন। আর দীনবন্ধু মিত্রের এই নীল দর্পণ নাটক মঞ্চস্থ হয় কোথায় জানেন? এই মঞ্চস্থ হয় ঢাকায়। ঠিক আছে, ঢাকায়। কত সালে? 1860 সালে। এমন হচ্ছে কেন? তাহলে 1860 সালে এই নাটকটা মঞ্চস্থ হয়েছিল। এই ঢাকায় প্রথম কোন নাটক মঞ্চায়িত হয়। হারাম, নাটক দেখা হারাম। এই তাহলে ঢাকার মঞ্চে মঞ্চায়িত প্রথম নাটকের নামে হলো নীল দর্পণ নাটক। আর এই নাটক দেখতে এসে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর স্টেজে জোতা নিক্ষেপ করেছিলেন। বোকা দীনবন্ধু, হিন্দুর পোলা, ব্রিটিশদের বিরুদ্ধে নাটক লিখতে হয়, বোকা ছেলে, এভাবে হচ্ছে তার নাকে মুখে এই জোতা নিক্ষেপ করে। দীনবন্ধু মিত্র দুঃখিত হলেন। এই দীনবন্ধু মিত্রকে সান্ত্বনা দিয়েছিলেন মাইকেল মধুসূদন দত্ত। তিনি কি করলেন? এই নীল দর্পণ নাটকটা ইংরেজিতে অনুবাদ করে দিলেন। তাহলে নীল দর্পণ নাটকের ইংরেজি অনুবাদক কে? হ্যাঁ, ইংরেজি অনুবাদক যিনি ছিলেন তিনি হচ্ছেন মাইকেল মধুসূদন না সুদন? আচ্ছা, মাইকেল মধুসূদন। এই মাইকেল মধুসূদন দত্ত যিনি এই নীল দর্পণ নাটকের ইংরেজি অনুবাদক। এটা পরীক্ষা আসছিল যে নীল দর্পণ নাটকের ইংরেজি অনুবাদক কে? উনি হচ্ছেন মাইকেল মধুসূদন দত্ত। হ্যাঁ স্যার বলেন। বিরুদ্ধে ছিল হচ্ছে আমাদের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। কারণ হচ্ছে তারা তো ইংরেজদের সাথে ম্যানেজ করে চলতো, বুঝেন নাই? রবি ঠাকুর তো ম্যানেজ করে চলতো। বিশ্বকবি এমনি দিয়েছে নোবেল আপনাকে যে খেতাবটা দেয় এমনি কিন্তু দেয় না, এর পিছনে কারণ আছে। আমার কথা মতো যখন আপনি চলবেন তখন আপনি এই ক্লাসের সেরা, এই ক্লাসের সবচেয়ে ভদ্র, এই ক্লাসের সবচেয়ে আল্লাহর ওলি আপনি। যখন আমার বিরুদ্ধে কথা বলবেন সবচেয়ে পচা স্টুডেন্ট হচ্ছে আপনি। কথা বুঝতে পেরেছেন? ব্রিটিশদের কিছু পক্ষে কিছু বিরুদ্ধে কথা বলেছিল। আচ্ছা যাক, আমি ওটা পলিটিক্যাল ইস্যু, ঠিক আছে, আমি ওদিকে যাচ্ছি না। ঠিক আছে, দীনবন্ধুর কিছু সমর্থক আছে, তারা আবার দেখা গেল যে এটা বলবে যে এই তো সোহেল ভাই শুরু করে দিছে রাজনীতি। আমি রাজনীতি না, এটা হচ্ছে প্রাসঙ্গিক। তাহলে তুমি ইনি স্টেজে জুতা মারবেন কেন? কারণ হচ্ছে নীল করদের বিরুদ্ধে কেন তিনি নাটক রচনা করবেন, ব্রিটিশদের বিরুদ্ধে কেন নাটক রচনা করবেন? ঠিক আছে, তুমি এটা করবা না কখনো, বাস। তো এই কারণে এই নীল দর্পণ নাটকটা ইংরেজিতে অনুবাদ করে দিয়ে আগুনের মধ্যে ঘি ঢেলে দিলেন যিনি, তিনি হচ্ছেন মাইকেল মধুসূদন দত্ত। যেমন এই পিনাকি কাজটা করতেছে এখন। কথা বুঝতে পেরেছেন? হ্যাঁ, কে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ব্রিটিশদের, হ্যাঁ, ওই নীলকরদের পক্ষে ছিলেন, ব্রিটিশদের পক্ষে ছিলেন। এই তো কাহিনী তো বুঝতে পেরেছেন। তার মানে হচ্ছে ব্রিটিশদের বিরুদ্ধে অনেক আন্দোলন সংগ্রাম হয়েছে, মানে ব্রিটিশদেরকে এই দেশ থেকে তাড়ানোর জন্য। শুধু তাই না,
শুধু কি রাজনৈতিক আন্দোলন হয়েছিল না, কিন্তু সামাজিক আন্দোলন হয়েছিল, ধর্মীয় আন্দোলন হয়েছিল। যেমন এর মধ্যে একটা নাম হলো ফরায়েজি আন্দোলন। দেখেন এই যে ফরায়েজি আন্দোলন, ফরায়েজি আন্দোলনটা হয়েছিল কত সালে? এটা কে করেছেন সালটা গুরুত্ব না, মানে ফরায়েজি আন্দোলনটা, এটার নেতা কে ছিলেন? হ্যাঁ, হাজী শরীয়ত উল্লাহ এই ফরায়েজি আন্দোলনের নেতা ছিলেন। তাইলে ফরায়েজি আন্দোলনের এটা 1780 পরে, হ্যাঁ, এটা আপনি অষ্টাদশ শতক লিখে রাখতে পারেন, ঠিক আছে, অষ্টাদশ শতক লিখে রাখেন। তো দেখেন এই ফরায়েজি আন্দোলনের যে কেন্দ্রটা, ফরায়েজি আন্দোলনের কেন্দ্র কোথায় ছিল, এটা পরীক্ষা আসছিল। অনেক পোলাপান দিয়ে আসে শরীয়তপুর, যেহেতু শরীয়তুল্লাহ এই আন্দোলনের নেতা দিয়েছে। সব ক্ষেত্রে সূত্র মিলাইতে যাবেন না, কথা বুঝতে পেরেছেন? সব ক্ষেত্রে আপনি যুক্তি দিতে যাবেন না, কথা বুঝছেন? অজু ভাঙ্গে এক জায়গা দিয়ে আর কুলি করেন এখানে, যুক্তি কি হবে আপনার? ফরিদপুর, তাহলে কি করবো বলেন? সব ক্ষেত্রে আপনারা যুক্তি দিতে চান। তাইলে এই যে ফরিদপুর ছিল ফরায়েজি আন্দোলনের কেন্দ্র, অর্থাৎ মুসলমানদেরকে ফরজ বিষয়গুলোর উপরে এমফেসাইজ করার জন্য, গুরুত্ব দেওয়ার জন্য, ইম্পর্টেন্স বুঝানোর জন্য তিনি এই আন্দোলনে ডাক দিয়েছিলেন, ঠিক আছে। আর যদি বলা হয় হাজী শরীয়তুল্লাহর জন্ম কোথায়, এবার এই জন্মটা পরীক্ষা কতবার আসছে বলেন? হাজী শরীয়তুল্লাহর জন্ম কোথায় বলতে পারবেন আপনারা? হ্যাঁ, হাজী শরীয়তুল্লাহ, ইয়েস। আমাদের দেখি সোবান আলী বলেন, হাজী শরীয়তুল্লাহর জন্ম কোথায়? পরে তাকে বিদ্যাসাগর উপাধি দেওয়া হয়। হ্যাঁ, তাহলে আপনি উপাধি পাবেন না, আপনি কাজ করলে তো আপনি মায়না পাবেন, এটা স্বাভাবিক। বরিশাল, আচ্ছা, আপনি মনে বরিশাল থেকে বলছেন, জেরেমি খাতুন আপনি মজা নেন। হ্যাঁ, তাহলে দেখেন উনার জন্মটা মাদারী, এই মাদারীপুরে হচ্ছে উনার জন্ম। আর উনার নামে একটা জেলার নামকরণ হয়েছে যার নাম শরীয়তপুর। পোলাপান সব দিয়েছে শরীয়তপুর, কথা বুঝতে পেরেছেন? উনার নামে শরীয়তপুরের নাম হয়েছে, বাট উনার জন্ম হয়েছে মাদারীপুরে, ঠিক আছে। হাজী শরীয়তুল্লাহর জন্ম হচ্ছে মাদারীপুর জেলায়। উনি আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন এই ফরিদপুর থেকে। আর হাজী শরীয়তুল্লাহর যে পুত্র, মনে রাখবেন, হাজী শরীয়তুল্লাহর পুত্রের নাম কি? দুদু মিয়া। এই দুদু মিয়া এই ফরায়েজি আন্দোলনকে রাজনৈতিক রূপ দিয়েছিলেন। তাহলে দুদু মিয়া ফরায়েজি আন্দোলনকে রাজনৈতিক রূপ দেন। ফরায়েজি আন্দোলনকে রাজনৈতিক রূপ দেন কে? দুদু মিয়া, ঠিক আছে। তাহলে এইভাবে অনেক সামাজিক আন্দোলন হয়। যেমন সামাজিক আন্দোলনের মধ্যে মানে মুসলমানরা গান গাইতো, আগে কি সুন্দর দিন কাটাইতাম। মানে হচ্ছে হিন্দুরা মুসলমানদের অনুষ্ঠানে চলে যেত মসজিদে, আবার মুসলমানরা হিন্দুদের মন্দিরে চলে যেত, যে পূজা অর্চনা, সূর্য পূজা, দেবদেবীর পূজা এগুলা করত। আবার এই যে একটা মিশ্র, তাহলে ধর্ম তো আলাদা আলাদা, তাই না? এখন দেখা গেল যে হজবরল একটা অবস্থান তৈরি হলো, এই জন্য হাজী শরীয়তুল্লাহর বিরুদ্ধে কথা বললেন, বলছে এটা হতে পারে না, মুসলমানদের অন্তত বিধর্মীদের কালচার প্র্যাকটিস করা ঠিক না। সুতরাং আপনি আপনার ধর্ম পালন করেন, ঠিক আছে, তাদেরকে ফ্রিডম দেন, কিন্তু আপনি গিয়ে ওখানে বলছেন ধর্ম যার যার, উৎসব সবার, তাহলে এটা তো হতে পারে না। তাহলে বলেন যুক্তি দিয়ে, বউ সবার, বিয়ে যার যার, বউ সবার, এটা তো বলতে পারছেন না। এই কারণে হাজী শরীয়তুল্লাহ ভারতবর্ষের মুসলমানদেরকে জুমার নামাজ আর ঈদের নামাজ নিষেধ করছেন, যে আপনারা পড়েন না। তাহলে জুমার নামাজ এবং ঈদের নামাজ নিষেধ করলেন কে? হাজী শরীয়তুল্লাহ। বলছে আগে তোরা মানুষ হ, আগে ইমানদার হ, তারপরে জুমার নামাজ ঈদের নামাজ পড়িস। এই কারণে হাজী শরীয়তুল্লাহকে কেরামত আলী জৈনপুরী খারিজি আখ্যা দিয়েছিলেন। খারিজি বুঝেন? খারিজি মানে হচ্ছে, খারিজ মানে বের হয়ে যাওয়া, বুঝতে পেরেছেন? বের হয়ে যাওয়া, অর্থাৎ উনি
মুরতাদ হয়ে গেলেন, উনি কাফের হয়ে গেছেন, এরকম আর কি একটা শব্দ। আচ্ছা, তাইলে এরকম অনেক আন্দোলন সংগ্রাম চলে। ব্রিটিশরা শেষ মুহূর্তে আরেকটা জিনিস দেখলেন, এই আন্দোলনটা হয় কোন জায়গায় বেশি। দেখলো যে আন্দোলনটা হচ্ছে পূর্ব বাংলা আর পশ্চিম বাংলা, আর হচ্ছে আসাম ত্রিপুরা এই অঞ্চলটাতে শুধু আন্দোলন হয় ব্রিটিশদের বিরুদ্ধে। এই কারণে ব্রিটিশরা বসলো যে এখন কি করা যায়। ব্রিটিশদের এই মিটিং বসলো, মিটিং এ সিদ্ধান্ত আসলো যে বাংলাকে আমরা ভাগ করে ফেলবো। এই তাদের ভিতরে জল্পনা কল্পনা, তখন তারা কি করলো, এই বঙ্গ ভঙ্গ করলো। এই বঙ্গ ভঙ্গ করা হয় কত সালে? 1905 সালে তারা বঙ্গ ভঙ্গ করে দিল। এখন এই বঙ্গ ভঙ্গ করলেন যিনি, তার নাম হচ্ছে লর্ড কার্জন। ঠিক আছে, লর্ড কার্জনের সময়ে বঙ্গ ভঙ্গ হয়ে যায়। তাইলে এই বঙ্গভঙ্গের ফলে দুইটা রাজ্য অর্থাৎ বাংলাকে দুই ভাগ করলেন। একটা হয় পূর্ববঙ্গ প্লাস আসাম, পূর্ববঙ্গ এবং আসাম, ঠিক আছে, এই একটা অঞ্চল হয়। আরেকটা হয় পশ্চিমবঙ্গ। দেখেন এই যে পশ্চিমবঙ্গ, আর পশ্চিমবঙ্গকে রাজ্য ঘোষণা করলেন এবং এটা রাজধানী ঘোষণা করা হয়। এটা রাজধানী কি ছিল? এটা রাজধানী ছিল কলকাতা। কলকাতা, তাহলে কলকাতাকে রাজধানী ঘোষণা করা হয় কত সালে? 1905 সালে কলকাতা রাজধানী ঘোষণা করা হয়। আর এই পূর্ববঙ্গ এবং আসামের রাজধানী করা হয় কাকে? রাজধানী করা হয় ঢাকাকে। এই কারণে বলা হয় বাংলার প্রাদেশিক রাজধানী হয় কত সালে? 1905 সালে। এটা হচ্ছে প্রাদেশিক রাজধানী, প্রদেশের রাজধানী আর কি। এই প্রশ্ন না বুঝলে কিন্তু দেখেন ভুলভাল অ্যান্সার আসতেছে, তাই না? তাহলে এই কলকাতা হয় পশ্চিম বাংলার রাজধানী আর পূর্ব বাংলার রাজধানী হয় ঢাকা। তো এখন এই বঙ্গভঙ্গের প্রতিবাদ করলেন কারা? প্রতিবাদ করলেন, দেখা গেল যে বঙ্গভঙ্গের কারণে খুশি হয়েছে কারা? এই খুশি হয়েছে এই অঞ্চলের মানুষজন, অর্থাৎ মুসলিম। যারা মুসলিম ছিল তারা হচ্ছে এখানে খুশি হয়েছে। আর অখুশি কারা? অখুশি যারা, তারা হচ্ছে হিন্দু সম্প্রদায়ের লোকজন। তারা বলছেন বঙ্গকে পৃথক করা মানে হচ্ছে বঙ্গ মায়ের অঙ্গচ্ছেদ করা। ইংরেজরা বলল যে এটা তো আমরা বুঝলাম না। তখন রবীন্দ্রনাথ ঠাকুর তাদেরকে বুঝালেন যে দ্য ডিসকানেক্ট অফ ইউর বডি, ঠিক আছে, তার মানে তোমার বডিকে আলাদা করে ফেলা, মানে বঙ্গ মায়ের অঙ্গচ্ছেদ করার সমান। তখন ব্রিটিশরা বললো যে আহা, আমি তো কোনো বড় একটা পাপ করে ফেলছি, এখন কি করতে হবে? বলছে তওবা কর, আস্তাগফিরুল্লাহ পড়। তখন এই ব্রিটিশদের বিরুদ্ধে হরতাল ঘোষণা করা হয়। তাহলে বঙ্গভঙ্গের প্রতিবাদে হরতাল পালন, তাহলে হরতাল পালন করা হয় কবে? হরতাল পালন করা হয় 16 অক্টোবর। এই প্রথম ভারতবর্ষে হরতাল নাম 16 অক্টোবর 1905 সালে। আর এই হরতালের ঘোষণা করেছেন যিনি, হরতালের ঘোষণা করেছেন কে জানেন? হরতাল ঘোষণা করেছেন যিনি, তিনি হচ্ছেন মহাত্মা গান্ধী। গান্ধীর আগে অ্যাডজেক্টিভ কি হবে বলেন? গান্ধীর আগে মহাত্মা দিতে হবে। তাহলে এই মহাত্মা গান্ধী, ওনার জন্ম হচ্ছে ভারতের গুজরাটে। ওনার জন্মটা কোথায় বলেন তো? ওনার জন্ম হচ্ছে গুজরাট, ঠিক আছে, গুজরাটে ওনার জন্ম। তাই তো পরীক্ষা এসেছিল হরতাল কোন ভাষা থেকে এসেছে বা হরতাল কোন শব্দ? এটা হচ্ছে একটা গুজরাটি শব্দ, ঠিক আছে, গুজরাটি শব্দ হরতাল। ঠিক আছে, যেহেতু মহাত্মা গান্ধী তার স্থানীয় নাম দিয়েছে এটা। যেন আমাদের এলাকায় চাঁদপুরে পেটে ক্ষুধা লাগা বলছে বহে ধরছে। বহে, এটা কয়জন বুঝবে? বহে না বকে? কথা বুঝতে পেরেছেন? বহে ধরছে, এটা চাঁদপুর নোয়াখালীর বলে। অথবা যে আপনারা বলছেন খিদা লাগছে, খিদা ওটা অশুদ্ধ, ক্ষুধা লাগছে। তাহলে স্থানীয় নাম দিলেন এই আন্দোলনের হরতাল। তাহলে হরতাল শব্দটা কি শব্দ? এটা হচ্ছে একটা গুজরাটি শব্দ। আপনাকে আমার ভালো লাগে আব্দুল মান্নান, থ্যাংক ইউ সো মাচ। তাইলে আপনার নাম ঘোষণা করছি, এখন আপনারও ভালো লাগবে। এখন দেখেন এই যে আন্দোলনে, এই হরতালে
সমর্থন দিয়েছেন কে জানেন? হরতলে সমর্থন দিয়েছেন যিনি, তিনি হচ্ছেন বিশ্বকবি, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বা রবি ঠাকুর। তিনি এটাতে সমর্থন দিয়ে তিনি কবিতা, গান, গল্প এগুলো রচনা করা শুরু করলেন। কারণ কবিদের কাজ কি? গান লেখা, কবিতা লেখা, তাই না? রবি ঠাকুর রচনা করলেন বাংলার মাটি, বাংলার জল। বাংলার মাটি, বাংলার জল, বাংলার জল গানটি রচনা। তিনি আরেকটা গান লিখলেন, সেটা হচ্ছে আমার সোনার বাংলা। এই যে আমার সোনার বাংলা রচনা করলেন, ঠিক আছে? আমার সোনার বাংলা, এই যে গানটি মনে রাখবেন, গানটি হচ্ছে মোট 25 লাইন, ঠিক আছে? আমার সোনার বাংলা গানটি কয় লাইন? 25 লাইন। আর যদি বলা হয় আমাদের জাতীয় সঙ্গীত কয় লাইন? হ্যাঁ, আমার সোনার বাংলার প্রথম 10 লাইন। তাইলে জাতীয় সঙ্গীত যদি বলা হয় এটা হবে 10 লাইন। আর যদি বলা হয় যন্ত্র সঙ্গীত কয় লাইন? সেটা হবে 4 লাইন, ঠিক আছে? যন্ত্র সঙ্গীত 4 লাইন, যন্ত্র সঙ্গীত 4 লাইন। অর্থাৎ বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে যখন বাজানো হয় তখন এই মিউজিক দেখবেন বাজানো হয়, জাস্ট সবাই ঠোঁট মিলায়। আবার অনেকে দেখবেন খুব মধুর সুরে কান্নাকাটিও করে, ঠিক আছে? এটা ভালোবাসার জায়গা থেকে। তাইলে দেখেন, হ্যাঁ, সেতু পারভিন, আপনি আমাকে সহজ করে দিয়েছেন। বাউল, ইয়েস। আমার সোনার বাংলা গানটি কোন গানের অনুকরণে রচিত হয়েছে? বাউল গানের অনুকরণে, ঠিক আছে? তাইলে বাউল গানের অনুকরণে, বাউল গানের অনুকরণে, ঠিক আছে? আমি কোথায় পাইব তারে, আমার মনের মানুষ জেরে, ওই গানটা ছিল গগন হরকরের। গগন হরকরের আমি কোথায় পাইব তারে, আমার মনের মানুষ জেরে, ওই গানটা থেকে লিখছেন আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। বর্তমানে যে সুরটা, হ্যাঁ, বলা হয় যে এই জাতীয় সঙ্গীতের সুরকার কে? বলা হয় রবীন্দ্রনাথ ঠাকুর। কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর, এই যে আমরা এখন যে সুরটা দিচ্ছি, এই সুরটা জহির রায়হানের জীবন থেকে নেওয়া সিনেমাতে তিনি এই আমার সোনার বাংলা এই টিউনটা ব্যবহার করেছিলেন। কথা বুঝতে পেরেছেন? কিন্তু এখনো বলা হয় রবীন্দ্রনাথ ঠাকুর হচ্ছে সুরকার। আচ্ছা যাক, ওইটাই শিখেন। আপনাদের কাছে আমার প্রশ্ন, জাতীয় সঙ্গীতের ইংরেজি অনুবাদক কে? জাতীয় সঙ্গীতের ইংরেজি অনুবাদক, ইংরেজি অনুবাদক অনলাইনে যারা আছেন অ্যান্সার করেন তো। জাতীয় সঙ্গীতের ইংরেজি অনুবাদক কে বলেন? হরতাল, পাদ্রি, পাউরুটি এগুলো গুজরাটি। থ্যাংক ইউ আনিশা আঞ্জুম, মনোযোগ দেন। দেখি বলেন তো, আমাদের জাতীয় সঙ্গীতের ইংরেজি অনুবাদক কে? হ্যাঁ, ইমরান বলেন তো, এই ডলি বিনতে ইমরান বলেন। বলেন, বলতে পারবেন? এগুলো পারতে হবে, কিন্তু কিছু কিছু বিষয় আছে না পারলে গুনাহ হয়। তার মধ্যে একটা হচ্ছে এই আমাদের যে ন্যাশনাল এনথেম, এটা কে অনুবাদ করেছেন, ট্রান্সলেট করেছেন? তাহলে জাতীয় সঙ্গীতের ইংরেজি অনুবাদক যিনি, তার নাম হচ্ছে সৈয়দ আলী আহসান। সৈয়দ আলী আহসান জাতীয় সঙ্গীতের ইংরেজি অনুবাদক। জানি না স্যার। এই তো, থ্যাংক ইউ। জানি না কে এটা। তাহলে সৈয়দ আলী আহসান উনি হচ্ছেন ইংরেজি অনুবাদ করেছেন জাতীয় সঙ্গীতের, ঠিক আছে? জাতীয় সঙ্গীতের ইংরেজি অনুবাদের প্রথম 4 লাইন বা 5 লাইন মুখস্থ রাখেন, ভাইবা তো ধরবে যে আপনি যে দেশপ্রেমিক, আপনার মতো আল্লাহর ওলি আর নাই, বলেন ন্যাশনাল অ্যানথেমটা ইংলিশে বলেন 5 লাইন, অথবা শেষ 2 লাইন বলেন। কয়টা অক্ষর ছিল বলেন।
তখন যদি বলতে না পারেন চাকরি চলে যাবে, ভাইবা শেষ। তাহলে এই যে এত আন্দোলন, আরো বহু আন্দোলন হয়েছে ব্রিটিশদের বিরুদ্ধে। কি আন্দোলন হয়েছে দেখেন, বঙ্গভঙ্গের প্রতিবাদে 1905 থেকে 12 সাল পর্যন্ত স্বদেশী আন্দোলন হয়। তাহলে দেখেন এই যে স্বদেশী আন্দোলন, এটা কত সালে হয়েছে? 1905 থেকে 1912 সাল পর্যন্ত। স্বদেশী আন্দোলনের অনুপ্রেরণা দানকারী একজন কবি ছিলেন, বাংলার চারণ কবি হিসেবে পরিচিত। ওনার নাম হচ্ছে মুকুন্দ দাস, কবি মুকুন্দ দাস। তিনি একটা গান গাইতেন সারা বাংলায় বিচরণ করে করে। ওই গানটার নাম ছিল করোনা রেশমি চুরি বঙ্গ নারী, করোনা আর পরোনা। এই যে করোনা রেশমি চুরি বঙ্গ নারী, এই গানটা গেয়ে গেয়ে বিচরণ করতেন সারা বাংলায়। এই কারণে মুকুন্দ দাসকে বলা হয় চারণ কবি। মুকুন্দ দাস হচ্ছে বাংলার চারণ কবি হিসেবে পরিচিত। স্বদেশী আন্দোলন মানে হচ্ছে দেশীয় পণ্যের গ্রহণ, বিদেশি পণ্যের বর্জন। পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী যুদ্ধ এটাই, দেশীয় পণ্যের গ্রহণ, বিদেশি পণ্যের বর্জন। ঠিক আছে? তো এই কারণে দেখা গেল যে ব্রিটিশরা বিরক্ত হয়ে এই বঙ্গভঙ্গ বাতিল করে দিলেন। তাহলে বঙ্গভঙ্গ বাতিল হয়ে যায় কত সালে জানেন? হ্যাঁ, তাহলে এবার আমরা দেখব যে বঙ্গভঙ্গ রদ, রদের সিনোনিম কি? বাতিল। এই বাতিল করা হয় 1911 সালে। এটার ঘোষণা দিয়েছেন কে? ঘোষণা করেছেন রাজা পঞ্চম জর্জ। বর্তমানে রাজা কে? হ্যাঁ, তৃতীয় চার্লস না? ব্রিটেনের বর্তমান রাজা তৃতীয় চার্লস। তাইলে তখন রাজা ছিল রাজা পঞ্চম জর্জ। পঞ্চম কেন? মানে জর্জ নামে 5 জন হয়েছিল জর্জ রাজা। আর তখন লর্ড যিনি ছিলেন, লর্ড হার্ডিঞ্জের সময়ে, লর্ড হার্ডিঞ্জের সময়ে বঙ্গভঙ্গ বাতিল ঘোষণা করা হয়। বঙ্গভঙ্গ বাতিল করার ফলে দেখা গেল যে হিন্দুরা খুশি, কিন্তু মুসলমানরা কি হন? এখানে বিরক্ত হন এবং খুব রাগ করেন ব্রিটিশদের প্রতি। যার কারণে বঙ্গভঙ্গের ক্ষতিপূরণ স্বরূপ কয়েকটা অঞ্চল বাংলাদেশকে দেয়া হয়। এর মধ্যে একটা হচ্ছে মানে ক্ষতিপূরণ, বঙ্গভঙ্গ রদের ক্ষতিপূরণ 1, এটা হচ্ছে পার্বত্য চট্টগ্রাম প্রদান করা হয়। এই অঞ্চলকে প্রদান, পার্বত্য চট্টগ্রামটা, এটা কিছু ছিল ভারতে, কিছু ছিল মিয়ানমারে। পার্বত্য চট্টগ্রাম বলতে কোনটা? ওই যে বাখারা। বাখারা মানে কি? বাখারা মানে হচ্ছে বা ফর বান্দরবান, হা ফর খাগড়াছড়ি, রা ফর রাঙ্গামাটি। এই 3টা পার্বত্য অঞ্চল এই পূর্ববঙ্গের সাথে যুক্ত করে দেয়া হয়। জান, আপনারা রাগ করেছেন, বলছে আমি খুশি হই নাই। তখন আরেকটা ক্ষতিপূরণ দেয়া হয়, সেটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা। এই যে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা, এই হ্যাঁ, রবীন্দ্র ঠাকুর এটা বিরোধিতা করেছে, কিন্তু এগুলো বলা যাবে না, কারণ হচ্ছে চাকরি থাকবে না। তাইলে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হয় কত সালে? 1921 সালের 1 জুলাই। আর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা ছিল ব্রিটিশদের চরম ভুল। এটাই হচ্ছে তাদের পতনের অন্যতম কারণ, এটাই হচ্ছে পাকিস্তানিদের পতনের অন্যতম কারণ। এবং সর্বশেষ পতন হয়েছে আসাদ কি বলে, শেখ হাসিনার পতন হয়েছে। তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয় খুব গুরুত্বপূর্ণ একটা, কারণ মানুষ শিক্ষিত হলেই তার অধিকার আদায়ের কথা বলতে পারে, সোচ্চার হয় অধিকার। যারা পড়াশোনা করে না তারা আসলে এই অধিকার আদায় করতে পারে না। এই ঢাকা বিশ্ববিদ্যালয় হচ্ছে এমন বিশ্ববিদ্যালয় যেটাকে বলা হয় প্রাচ্যের অক্সফোর্ড। কি বলা হয় বলেন? হ্যাঁ, প্রাচ্যের অক্সফোর্ড বলা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়। প্রাচ্যের অক্সফোর্ড বলা হয় ঢাবিকে। এই ঢাবিকে প্রাচ্যের অক্সফোর্ড বলা হয়। আর যদি বলা হয় প্রাচ্যের ক্যামব্রিজ কোনটি?
হ্যাঁ, আপনারা কি জানেন প্রাচ্যের ক্যামব্রিজ বলা হয় কাকে? প্রাচ্যের ক্যামব্রিজ, প্রাচ্যের ক্যামব্রিজ বলা হয় রাজশাহী বিশ্ববিদ্যালয়কে, রাবিকে। ঠিক আছে, রাবি, রা ফর রাজশাহী, বি ফর বিশ্ববিদ্যালয়, অর্থাৎ রাজশাহী বিশ্ববিদ্যালয়কে প্রাচ্যের ক্যামব্রিজ বলা হয়। ঠিক আছে, তো এভাবে দেখা গেল যে 1911 সালে পর থেকে ব্রিটিশদের ক্ষমতা হ্রাস পেতে শুরু করে। 1912 সালে কি হয়েছে মনে রাখবেন, 1912 সালে রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তর। রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তর। এই রাজধানী স্থানান্তর করা হয় দিল্লিতে কত সালে? 1912 সালে। এই প্রথম নয়াদিল্লি রাজধানী হয়। ঠিক আছে, এর আগে কিন্তু এর আগে হচ্ছে কলকাতা রাজধানী ছিল ভারতবর্ষের ব্রিটিশ আমলে। এই প্রথম দিল্লিতে রাজধানী হয় 1912 সালে। আর ঢাকাতে রাজধানী হয় কত সালে? 1610 সালে প্রথম। তাহলে 1610 সালে ঢাকা রাজধানী হয়। দিল্লির রাজধানী হয় কত সালে? 1912 সালে। মুরব্বীর প্রতি সম্মান করতে হবে। ঠিক আছে, কিন্তু মুরব্বী বারবার ষড়যন্ত্রের শিকার। কথা বুঝতে পেরেছেন? ষড়যন্ত্রে বারবার শিকার হচ্ছে এই মুরব্বীরা। তাহলে পরবর্তীতে কি হয়? 1912 সালের পর থেকে আন্দোলন ঘনীভূত হয়। এই আন্দোলন চলতে চলতে সর্বশেষ 1947 সালে ভারত পাকিস্তান পৃথক হয়, অর্থাৎ পাক ভারত স্বাধীনতা লাভ হয়। তাহলে পাক ভারত স্বাধীনতা লাভ করে কত সালে? 1947 সালে। এই পাক মানে পাকিস্তান, তার মানে 14 জুলাই 1947-এ এই পাকিস্তান সৃষ্টি হয়। ঠিক আছে, আর ভারত সৃষ্টি হয় কবে? ভারত এর একদিন পর, সরি জুলাই না তো, আগস্ট। হ্যাঁ, 14 আগস্ট। আর 15 আগস্ট 1947 সালে এই ভারত সৃষ্টি হয়। ঠিক আছে, ভারত সৃষ্টি হয় হচ্ছে 15 আগস্ট 1947 সালে। ওকে, তাহলে এই ছিল 1765 থেকে 1947 সালের রাজনৈতিক ইতিহাস, তথ্যবহুল ইতিহাস, আমাদের পরীক্ষার বাঁচা মরার লড়াইয়ের ইতিহাস। ঠিক আছে, তাহলে এগুলো একটু গুরুত্ব সহকারে পড়বেন যে ম্যাটেরিয়ালস আপনাদেরকে দিয়েছে। এবার বলেন কারো কোনো প্রশ্ন আছে কিনা? ঠিক আছে, কারো যদি কোনো প্রশ্ন থাকে, আর কেউ যদি মানচিত্রটা সংগ্রহ করতে চান সোয়েলস ম্যাপ, এই নাম্বারে 019829872226 এই নাম্বারে মেসেজ দিবেন, অথবা আমাদের সোহাগ ভাইয়ের কাছ থেকে মানচিত্র নিতে পারবেন। হ্যাঁ, নিতে পারবেন, আমার কাছ থেকে নিতে পারবেন। আমাকে নক করতে হবে এখানে হোয়াটসঅ্যাপে অবশ্যই। থ্যাংক ইউ সো মাচ। আর লেখা দরকার কি, আপনারা সরাসরি নিতে পারবেন। তো থ্যাংক ইউ সো মাচ। আজকের জন্য আজকের ক্লাসটি এখানে আমি শেষ করছি। ঠিক আছে, হ্যাঁ, 019829872226 আপনার কাছে আছে না? জিরো ওয়ান নাইন এইট টু নাইন 8722। ঠিক আছে, থ্যাংক ইউ। সুস্থ থাকবেন সবাই। তাহলে আপনি কন্টিনিউ করেন এখন থেকে। গুড।